জি আমি ইতিম। আমার আম্মু নেই, আব্বু নেই, তবে কখনো খারাপ শিক্ষা পাইনি। এতিমের আবার বড় বড় কথা, ভাগ এখান থেকে। কলেজের সব থেকে বড় স্টাইলিশওয়ালা মেয়েটা আমায় দূর দূর করে তাড়িয়ে দিল। আসলে হয়েছে কি, তাহলে আসুন ঘটনাটা বলি। ঘটনাটা ছিল এমন, আগে পরিচয়টা দিয়ে ফেলি। আমি হলাম অভ্রনীল। ছোট থেকে আম্মু আব্বুর আদর পাইনি, কারণ তারা দুজনে আমার ছেড়ে চলে গেছে। আমি জানি না আমার আব্বু আম্মু বেঁচে আছে কিনা, তবে আজ জীবনের 20টা বছর পার হয়ে গেল, কখনো তারা আসেনি। যেখানেই থাকুক তারা যেন সর্বদা ভালো থাকে। আমি বেসিক করছি, প্রতিদিনের মতো সকালে টিউশন সেরে কলেজে বের হলাম। আমার গোসল করা লাগে না, কারণ অভাবে এসব করতে পারি না। কলেজ থেকে গিয়ে করব, কষ্ট হলেও। আমি টিউশন পড়ালে আমার মতো আর কিছু এতিম ছেলে মেয়ে আছে যাদের মুখে দিনে দুমুঠো অন্ন তুলে দিতে পারবো। তাই ওসব ভেবে এসবের কথা মনেই থাকে না। আপন ভাই বোনের থেকে ওরা আমার কাছে অনেক বেশি। কলেজ আসবো বলে হেঁটে হেঁটে আসছি, কারণ আমার অটোতে চললে চলবে না। কারণ আমার অটোর ভাড়ায় যদি একজনের আধা পেট খাবার হয়, এটাই অনেক। রাস্তায় আসতেছে দেখি আমার সে একটা ভাই আর বোন রাস্তায় আবর্জনা করেছে, মানে প্লাস্টিক। আমি ওদের আগেও বকা দিয়েছি, আর আজ অনেক রেগে গেলাম, কারণ আমি ওদের মানুষের মতো মানুষ করতে চাই। কেউ যেন না বলতে পারে যে ওরা এতিম, আর ওরা অশিক্ষার অন্ধকারে এখনও নিম্নজিত হয়ে আছে। আমি কাছে গিয়েই ওই দুজনে কান টেনে ধরলাম। ওই, তোদের ব্যাপার কি, এখানে কি করিস? অব্র ভাইয়া, তো তুমি? যে আমি, তোরা এত রোদে বাইরে কি করিস? হ্যাঁ? ওদের একজনের নাম রায়হান, আরেকজনের নাম রিয়া। রায়হান কান্না করতে করতে বলল, আমরাও চাই উপার্জন করতে কিছু। কতদিন আর তোমার টিউশনির টাকায় লালন পালন করবে? তোমারও তো কলেজ খরচ দিতে হয়, তাই না? এটা বলে মাথা নিচু করে নিল। আমি কথাটা শুনে খুশি হলাম, এতটুকু ছেলেও বুঝে গেছে। তবুও আমি মেজাজ দেখিয়ে বললাম, তো আমি তোদের বড় ভাইয়া, তাই না? আমি কি করব না করব তোদেরকে বলতে হবে? রিয়া আমায় দেখে হাসছে, কারণ ওর বয়স মাত্র 7 বছর। আমি রিয়াকে কোলে তুলে নিলাম। ওই পিচ্ছি, হাসিস কেন? রিয়া একটা আঙুল তুলে একটা আইসক্রিমের ট্রলির দিকে দেখালো। দেখলাম একটা পিচ্ছি হাসছে, ওকে দেখে। ওই পিচ্ছিটার হাতে আইসক্রিমও আছে একটা। আমার দেখে মনটা কেমন খারাপ হয়ে গেল। পকেটে টাকাও নেই তেমন, তবু আমি ওদের নিয়ে দুজনের হাতে দুটো আইসক্রিম ধরিয়ে দিলাম। রিয়া আহ্লাদে খুশি হয়ে আমার মুখে আইসক্রিম পুরে দিয়ে, এই অভ্র, খা খা। আমি রিয়ার দিকে তাকিয়ে খুব হাসলাম। রিয়াকে নামিয়ে দিয়ে, হ্যাঁ, সোজা বাসায় যাবে, আমি কলেজ শেষ করে ফিরছি। আচ্ছা অব্র ভাইয়া। আমি দুজনের কপালে চুমুকে কিছুটা এগিয়ে দিয়ে আসলাম। কলেজে ঢুকতে ওই স্টাইলিশ মেয়েটা সবাইকে প্রতিদিন র্যাগিং করে, আজ আমারও পাল্লা পড়লো। এই এই পোলা, এদিকে আয়। আমি কথাটা না শোনার ভান করে চলতেই থাকলাম। আবারও চিৎকার করলো। এই পোলা। এবার আমি ভেবে দেখলাম, এখন না গেলে এর থেকে বেশি খবর আছে। আমি তো এখানে পড়াশোনা করতে এসেছি, তো সব লিডারদেরই হাতে পাশ ফেল, কলেজ থেকে বের করে দেওয়া। আমি চোখ তুললাম। জি ম্যাম আসছে। আমি মেয়েটার মানে ফায়ারের কাছে যেতে ফায়ারের চোখ থেকে চশমাটা খুলে মাথায় রেখেই, কি ব্যাপার? আমি যে এতক্ষণ ডাক দিচ্ছি কোনো খেয়ালই নেই যে। না না তেমন কিছু না। না 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 মানে? হ্যাঁ মানে শুনতে পাইনি আমি। ও, তা তুই অ্যাডমিশন মনে হচ্ছে। না। তবে দেখতে পাই না কেন তোরে কলেজে? নাম কাটিয়ে দেওয়া লাগবে দেখি। কথাটা শুনতেই আমার কেমন শরীরের প্রতিটা লোমকূপ কেঁপে উঠলো। না ম্যাম, এরকম করবেন না, অনেক কষ্টে কলেজে ফিস দিয়ে অ্যাডমিশন নিয়েছি। বাইরে কিছুটা হেসেই, সে তো বোঝাই যাচ্ছে। ইস, কি দুর্গন্ধ তোর শরীরে। দূর হ, চিচ্ছি। এটা বলে নাকে হাত দিল। সবাই আমাকে দেখে কেমন যেন করতে লাগলো। একজন আমার ব্যাগ থেকে একটা পারফিউম বের করে আর জামার উপরে লাগিয়ে দেয়। এই, তুই এটা নিয়ে যা। তোর যা সামর্থ্য দেখে মনে হচ্ছে তুই একটা পারফিউমও কিনতে পারবি না। হ্যাঁ, যেটা বলছি সেটা ঠিক। আমি কলেজে এসেছি ঠিকই, তবে পায়ে চটি, এক মুখ গোঁফ দাড়ি আর মাথা ভর্তি চুল নিয়ে কখন এসব কাটবো বলেন? সারাদিন তো টিউশনি করেই সেই রাত 10টায় বাসায় ফিরি। আমি পারফিউম না নিয়েই, না ভাইয়া আমার পারফিউম লাগবে না। ওদের মধ্যে একটা মেয়ে বলল। এই, তোরা চুপ করবি? এবার মেয়েটা আমার দিকে তাকালো, সাথে ভারেও। এই, আপনি যান তো এখান থেকে। ওলে বাবালে, অর্জুন বুঝি দরদ হচ্ছে তোর, নীলা? ওই মেয়েটার নাম নীলা, দেখতেও বেশ ভালো। তবে এতদিন কলেজে আসছি, কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে ভালোভাবে তাকায়নি। যদি এরকম বিচার দিয়ে আমার কলেজ থেকে বের করে দেয়, আমি এসেছি আমার ড্রিম সাকসেস করতে। আর এখানকার প্রায় 90% ছেলে মেয়েই তো কলেজে এসে বাপের টাকে ফুটানি দেখাতে। হাতে একটা করে আইফোন আর ডিএসএলআর। মাঝে মাঝে আমার ইচ্ছে করে একটু ওষুধ কিনে নিজের ইচ্ছেগুলোকে পূরণ করি। তখনই আমার এতিম ভাই বোনগুলোর কথা মনে পড়ে যায়। কলেজ শেষ করে আমি কলেজের গেটের বাইরে থেকে ঠিক বাইরে বের হব, তখনই ফারিয়া চিৎকার করলো। আই এতিম, শোন।
আমি মাথা নিচু করে সামনে গেলাম। জি ম্যাম বলুন। ব্যাগ থেকে গাড়ির চাবিটা বের করে এই যা তো গ্যারেজ থেকে গাড়িটা আমার বের করে নিয়ে আয়। আমি ফারিয়ার এমন ব্যবহার দেখে আশ্চর্য হয়ে গেলাম। একটা মেয়ে এমন হতে পারে? তখন একটা ছেলেই হেসে এসে, ফারিয়া, তুইও না, টাকার অঙ্কটা আগে বল, তারপর তো গাড়ি নিয়ে আসবে। ফারিয়ার সাথে সাথে আমার দিকে কিছু খুচরো কয়েন আমার দিকে ছুড়ে দিল। যা গাড়ি বের করে নিয়ে আয়, নেক্সট এখান থেকে তুলে নিবি। সাথে সাথে আমার চোখের পানি এসে গেল। আমি চোখের পানি মুছতে মুছতেই, আচ্ছা আপনাদেরকে এই শিক্ষা দিয়েছে আঙ্কেল আন্টিরা? এই কথাটা বলতেই ফারিয়া আমার একটা লাথি মেরে ফেলে দেয় আর রেগে বলে, ইউ রাস্কেল, তোর মতো এতিমের সাহস কিভাবে হয় আমার আব্বু আম্মু তুলে কথা বলার? আমি আরও কান্না করতে করতে বললাম, জি আমি এতিম হতে পারি, আমার আব্বু আম্মু নেই, তবে কখনো কারো কাছে খারাপ শিক্ষা পাইনি। ওর একটা ফ্রেন্ড। এই ফারিয়া, চলো তো, এর মতো ছেলেদের সাথে মুখ না লাগাই ভালো। ইস, বাবা গো, ছি, কত খ্যাত। এটা বলে ওর ফ্রেন্ড আমার বুকের উপরে পা মারিয়ে চলে গেল। আর ফারিয়া, এতিমের আবার বড় বড় কথা, যা ভাগ এখান থেকে। আমি এতটুকু মনে দুঃখ পেলাম না, কারণ শত দুঃখ কষ্টের পরই সাফল্য অর্জন। কষ্ট না করলে বিনা পয়সায় কিছুই মেলে না। বাইরে সব টাকার খেলা, সব টাকার মায়া। আমি উঠে জামা প্যান্টটা ঝাড়তে লাগলাম। তখনই নীলে স্কুটি নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি কিছুটা ভয় পেয়ে মুখ লুকিয়ে নেওয়ার চেষ্টা করতেই এ অভ্র শোনেন। আমার মুখে মিষ্টি বাণী শুনে আমি কিছুটা চমকে গেলাম, কারণ ফারিয়ার বান্ধবী এত মধুর সুরে আমার সাথে কথা বলবে। আমি নীলার দিকে না তাকিয়েই চলতে শুরু করলাম। নীলা আমার সামনে স্কুটিটা লাগিয়ে, ওই, শুনতে পান না নাকি? হ্যাঁ হ্যাঁ একটু কম শুনি। ওই যে দেখুন না, তখন ফারিয়া ডাকছিল, শুনতে পাইনি, আবার আপনিও। ও আচ্ছা আচ্ছা, একটা কথা আস্ক করবো আপনাকে। জি। তখন যে ওই দুটো পোলার আইসক্রিম কিনে দিলেন, ওরা কে হয় আপনার? ভাই বোন। আপনার তো আব্বু মনি, তাই না? ওরা কি আপনার নিজের ভাই বোন নাকি? নিজের নয়, তবে ওরা নিজের আপন ভাই বোনের থেকে কিছু কম না। আমি আসি এখন ভাই। নীলা আবারও ডাক দিল। এই শোনেন না। আমার এখন শুনলে হবে না ম্যাম, আমার পথ চেয়ে বসে আছে সবাই এখন। কেন? আমি খাবার নিয়ে গেলে তবে ওরা দুমুঠো খাবার খেয়ে শান্তি পাবে। মেয়েটা যেন কেমন একটু রিয়াক্ট করলো। তুমি ওদের কাছে থাকো, ওই এতিম বাচ্চাগুলোর কাছে? আমি হেসে হেসে নীলার কাছে এসে বললাম, ম্যাম একটা কথা বলবো, যদি কিছু না মনে করেন। বলেন। আপনাকে ওই ফারিয়াপুদের মধ্যে ভেবেছিলাম, কিন্তু ওদের থেকে আলাদা, সবাইকে সম্মান দিতে জানেন, কিন্তু এখন বুঝলাম আপনারা কেউই ভালো না। নীলা আমতা আমতা করে, অভ্র শোনেন, আমি কি বলতে চাইলাম। আমি কোনো কথা না বলেই কলেজ থেকে বাইরে বেরিয়ে এলাম। পৃথিবীর এতিমদের কি কোনো সম্মান নেই? কারণ তাদের আব্বু আম্মু নেই, নেই তাদের নিজের আবাসস্থল। মাথায় বিভিন্ন চিন্তা, আমার মাথাটা কেমন যেন একটা হয়ে গেল। একটা হোটেল থেকে খাবার কিনে বাসার দিকে এগোচ্ছি। হঠাৎ একটা ডাস্টবিন থেকে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতেই আমার বুকটা কেমন ধরধর করে কেঁপে উঠলো। আমি খাবারগুলো হাত থেকে ব্যাগে নিয়ে নিলাম এবং ডাস্টবিনের পাশে গিয়ে যেটা দেখলাম সেটা আর বলার বিষয় না। সমাজটা খারাপ মানুষই ভরে গেছে। একটা রক্তমাখা শিশু তার আম্মুর আদরের কোল পেতে সে ছটপট করছে। আমি তাকে দেখে সাথে সাথে ডাস্টবিন থেকে তুলে আমার বুকে চড়িয়ে নিলাম। হায় রে দুনিয়া, এটাই প্রেমের পরিণতি। আমি আমার গায়ের পরনের জামা খুলে বেবিটা সারা শরীরে আস্তে আস্তে পরিষ্কার করে ওর কপালে একটা চুমু খেলাম। তুইও আজ আমাদের মতো ইতিম হবি, তবে এই তোর বড় ভাই থাকতে তোর কোনোদিনই কষ্ট পেতে দেবে না। এটা বলে ওর দিকে তাকে একটি মিষ্টি হাসি দিলাম। শিশুটা মায়ের দুধ পান করার জন্য ছটপট করছে। আমি শিশুটাকে আমার কোলে তুলে দৌড় দিলাম বাসার দিকে। কিছুটা যেতেই দেখি শিশুটা ঘুমিয়ে পড়েছে কান্না করতে করতে। আমি এবার ভাবছি আর হাঁটছি, সমাজে সেক্সটা এখন ভালোবাসার রূপ হয়ে দাঁড়িয়েছে। কেবলমাত্র শরীরের চাহিদা পূরণ করার জন্যই একে অপরে ভালোবাসায় জর্জরিত হয়, এবং তার ফলস্বরূপ এই যে আপনাদের চোখের সামনেই তো আছে। প্রতিটা ভালোবাসার মানুষদেরই জানাই, প্লিজ এমন করবেন না। দেখুন, আজ ভালোবাসার ফলে একটা শিশু এতিম। তার আজ ডাস্টবিনে জায়গা না হয়ে মায়ের কোলে জায়গা হওয়া উচিত ছিল, কিন্তু ভালোবাসা চাহিদা মেটাতে মেটাতে আমাদের সমাজ অনেক পিছিয়ে গেছে। কিছুক্ষণে সেক্সুয়াল মুভমেন্টকে এনজয় করতে গিয়ে এমন কিছু কাজ করছেন। আর হ্যাঁ, যারা বলেন ছেলেরা রূপের জন্য ভালোবাসে, শুধু হোটেলে নিয়ে যায়, সে আপুদের বলে রাখি, আপনার শরীরে খিদে না থাকলে আপনি 14 ফেব্রুয়ারি ভালোবাসার মানুষের সাথে লজে কিংবা ফ্ল্যাটে ঘুরতেন না। দেখুন, ভালোবাসা মানে এই নয় যে তাকে সব কিছু দান করতে হবে। থাক, যারা এসব বোঝে তারা ঠিকই বুঝে যাবে, তবে সব কাপলদের অসম্মান করছি না। এমনও কাপল আছে তারা শারীরিক চাহিদা একে অপরে মেটায়, আবার বিয়েও করে নেয়। তবে ইসলাম ধর্মে এসব বিয়ের আগে হারাম। এসব ভাবতে ভাবতে বাসার সামনে এসে দাঁড়াতেই সবাই উঠে আসলো আমায় দেখে, এবং আমার হাতে শিশুটাকে দেখে তারা খুশিতে আমার কোল থেকে টেনে নিল ওদের কোলে। আর চিৎকার করেই,
ভাই এসেছে আমাদের ভাই। আমি এদের দিকে হাসি মুখে তাকালাম। এই শোন, তোরা এই খাবারগুলো ধর, আর আমি এখন তোদের ভাইয়ের জন্য দুধের ব্যবস্থা করি। আর হ্যাঁ, আজ তোদের ভাইয়ের জন্মদিন, তাই আজ মাংস ভাত রাতে। সবাই শুনে খুশিতে আটখানা হয়ে গেল, কারণ মাংস খুব কমই সবসময় খাওয়াতে পারি। প্রতিদিন তো একই খাবার, সবজি ভাত। বলে তো দিলাম বড় মুখ করে, কিন্তু টাকা পাবো কই, আবারও দুধের টাকাও। এটা ভাবতে ভাবতে আমি একটা শার্ট পরে বাইরে আসতে দেখি নীলা স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আমাদের বাসার সামনেই। তাহলে কি আমায় ফলো করছিল নীলা? দূর, আমায় কেন ফলো করতে যাবে? আমি এবার নীলার সাইড দিকে পার হওয়ার সময় নীলা আমায় ডাক দিল। ওই খেতবো না। আমি কোনো সাড়া না দিই, মাথায় 100 চিন্তা নিয়ে চলতে থাকলাম। চলতে চলতে এক মুদির দোকানে পৌঁছে পকেট থেকে মানিব্যাগটা বের করে দেখলাম জানি বেশি টাকা নেই, ওদের ভাইয়ের জন্য দুধ নিতে হবে। পকেটে মাত্র 250 টাকা পড়ে আছে। মুদির দোকানে গিয়ে একটা দুধের প্যাকেট নিলাম, দাম নিল 230 টাকা, আর পরে আছে মাত্র 30 টাকা। আমি মাথা নিচু করে চলতে থাকলাম। খুব মন খারাপ হচ্ছে আজ। ওদের বলে দিলাম যে মাংস ভাত আনবো আজ, কিন্তু টাকা কোথায় পাবো? দুধটা ওদের দিলাম এবং বললাম, এই শোন সিয়াম, শোন এদিকে। ওরা ছুটে এলো, দুধটা নিয়ে যা আর খাইয়ে দে, আমার টিউশন আছে, আমি টিউশন সেরে আসছি, ওকে? আচ্ছা ভাইয়া। আমি এবার বাসা থেকে টিউশনের উদ্দেশ্যে বেরোলাম। ভাবছি যদি হোটেলওয়ালা ধারে দেয়, তাই সোজা হোটেলের মালিকের কাছে গেলাম। ভাইয়া। কি চাই? জি ভাই, আমি তো প্রতিদিন আপনার হোটেল থেকে খাবার নিয়ে যাই। তো? মেজাজ দেখে মনে হচ্ছে ধার দেবে না। না মানে কি মানে, জলদি বল। মানে ভাইয়া, আজ একটু মাংস ভাত নিয়ে যেতাম, যদি আপনি মাংস ভাতের টাকাটা ধার রাখতেন, আমি 2 দিন পরেই দিয়ে দেবো। হোটেলের মালিক আরও মেজাজ দেখালো। এখানে মাগনায় কোনো জিনিস পাওয়া যায় না, টাকা নিয়ে আয়, মাল নিয়ে যা। এটা বলে আমায় দূর দূর করে তাড়িয়ে দিল। এরকম ব্যবহার দেখে আমি খুবই বিষণ্ণ মনে রাস্তায় চলতে থাকলাম। তারপরে মনে হলো, আরে আজ তো মাসের 1 তারিখ, তার মানে আজ টিউশনের স্যালারি পাবো, ওখান থেকে খাবারটা নিয়ে যাব। আমার মুখটা এখন উজ্জ্বল হয়ে উঠলো হালকা। আমি টিউশন পড়াতে পড়াতে লক্ষ্য করছি অভিভাবকদের, কিন্তু কেউ কাছে আসছে না। ওই যে বলবো, ঠিক 2 ঘন্টা পড়ানোর জায়গায় আজ 4 ঘন্টা পড়ালাম, কিন্তু স্যালারির কোনো কথাই আসলো না। আমি মুখ না ফুটে বলতে পেরে পড়িয়ে সোজা বাসায় চলে এলাম। রাস্তায় হাঁটছি এখন, মাঝে মাঝে রাস্তার এপাশ ওপাশ তাকাচ্ছি আর দেখছি একে একে সব কাপলদের ভিড়। কেউ কারো হাত ধরে বসে আছে, কেউ কাউকে চিবুতে চুম্বন করছে, আর কেউ বা জড়িয়ে ধরে বসে আছে। রাস্তায় কিছু বয়স্ক লোক তাদের নিয়ে সমালোচনাও করছে, আবার তারা মাথা নিচু করে তাদের চোখ এড়িয়েও চলছে। হায় রে দুনিয়া, কি ভালোবাসা আজ! হঠাৎ আমার যেন কেমন একটা হতে লাগলো। আমি একটা দেয়াল ঘেঁষে বসে যাওয়ার চেষ্টা করতেই গেল আমার প্যান্টার একটা হাঁটুর উপরে কাপড়টা ছিঁড়ে। মাত্র একটাই প্যান্ট আমার, আর ছিঁড়বে না বা কেন? কতদিন আগে এই প্যান্টটা ফুটপাথ থেকে নিয়েছিলাম। আমি চুপচাপ বসে রইলাম। পকেটে মাত্র 20 টাকা আছে, তাতে কি হবে? আমি তোরকে কি জবাব দেব? প্রায় এখন বাজে রাত 12টা। আমি ঘুমে পড়েছি এসব কথা চিন্তা করতে করতে। হঠাৎ কে যেন আমায় লাথি মারতে মারতেই এই ওঠ ওঠ। আমি চোখ খুলে দেখি যে পুলিশ। আমি ভয় পেলাম। জি 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 স্যার। কি সমস্যা? এখানে কি এত রাত পর্যন্ত? আর মাস্ক কোথায়? আমি তো পড়ে ভয় কাঁপছি। জি 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 স্যার, একটু ঘুমিয়ে পড়েছিলাম। ও, তা মাস্ক কোথায়? জি স্যার, মাস্ক নেই। হঠাৎ কাকে যেন ডাকলো, ডেকে বলল, এই, এর কাছে 300 টাকা ফাইন নে, মাস্ক নেই বলে। হায় আল্লাহ, 300 টাকা আমি কই পাবো? মাত্র একটা মাস্ক না থাকার জন্য এই শহরে টাকার মূল্যটাই বেশি কোনো মানুষের থেকে। এবার আরেকটা পুলিশ এসেই এই টাকা দে। আমি থমকে গিয়ে পুলিশের দিকে তাকালাম। জি 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 স্যার, আমার কাছে টাকা নেই। টাকা নেই মানে? জি স্যার, আমার কাছে একটাও টাকা নেই। সাথে সাথে আমার একটা লাঠির বাড়ি দিল। টাকা নেই, বাড়ি পড়লে সব টাকা বের হয়ে যাবে। আমি আবারও পুলিশের দিকে তাকে হাত জোর করে, বিশ্বাস করুন স্যার, আমার কাছে কোনো টাকা নেই। আগের পুলিশটা এসেই, কি হলো রূপম, টাকা নিলে? না স্যার, টাকা দিচ্ছে না তো। আগে ওই পুলিশটা এসে আমার গালে একটা জোরে থাপ্পড় মারলো। টাকা নেই তো মাস্ক পরিসনি কেন? রূপ লাঠির বাড়ি দাও, ও টাকা দেবে না, ওর বাপ দেবে। পুলিশটা আমায় অনেক লাঠির বাড়ি দিল। আমি চিৎকার করে কান্না করতে লাগলাম আর ভাবতে লাগলাম, হে আল্লাহ, আমাদের মতো এতিমদের এরকম কষ্টই সহ্য করা লাগে? প্লিজ আল্লাহ, জবাব চাই তোমার কাছে, জবাব দাও। টাকায় মানুষের কাছে সব কিছু। পুলিশগুলো একটু আমায় চোখের আড়াল করতেই আমি ব্যথা পানি দৌড় দিলাম পুলিশগুলোর কাছ থেকে। কিছু দূরে এসে একটা অন্ধকারে দাঁড়িয়ে আছি আর হাঁপাচ্ছি। কোনো বাতি জ্বলছে না আশেপাশে। আমার পাটা খুব জোরেই যন্ত্রণা করছে। আমি আবারও দেয়াল ঘেঁষে বসে পড়লাম। খুব চিন্তা হচ্ছে, ওরা আজ রাতে আমায় নিয়ে যাওয়া মাংস ভাতগুলোর আশায় বসে আছে, বাট আমি শালা একটা কাজও ভালোভাবে করতে পারি না। আজ ওদের মন ভেঙে যাবে, আজ ওদের পেটে ভাতও শান্তিমতো দিতে পারলাম না।
এটা বলে আমি দুটো চোখ বন্ধ করে মাথাটা নিচু করে আকাশের দিকে তাকিয়ে আছি। হঠাৎ আমি শুনতে পেলাম একটা কাপলের আওয়াজ। তারা নাকি এসব কথাবার্তা বলছে। বেবি, আজ আমার চাই। না বাবু, আজ নয় পরে। প্লিজ, আমরা তো একে অপরকে বিয়ে করবই কিছুদিন পরেই। কথাটা শুনে আমি নিজের মনে হালকা হাসলাম। হায় রে দুনিয়া, প্রতিদিন এমন কত প্রতিশ্রুতি দিই, কত মেয়ে ধর্ষণ হচ্ছে নিজের ইচ্ছায়। আবারও মেয়েটি কেমন রেগে। না, যা হবে বিয়ের পর। প্লিজ বেবি, প্লিজ ট্রাস্ট মি, আমি তোমায় কখনো ছেড়ে যাব না। আচ্ছা বাবু, প্রোটেকশন আনছো? আমি মেয়েটার কথা শুনে কিছুটা অবাক হয়ে ভাবতে লাগলাম, ছেলেটার একার খিদে নেই, তাহলে মেয়েটারও আছে। না হলে একটা ছেলের কি এমন শক্তি আছে যে তাকে এসব করার জন্য রাজি করাতে পারে? মেয়েটা নিজের ইজ্জত বাঁচানোর জন্য মানা করতে তো পারতো। ছেলেটা এবার বাবু, প্রোটেকশনের দরকার কি? ভুলে গেছি আনতে। আগে নিয়ে আসো, নেক্সট। বেবি, আবার আনতে গেলে তো প্রবলেম হবে। তুমি আর বিশ্বাস করো না? আমার উপর ভরসা রাখো। না বাবু, আমার খুব ভয় করছে, প্রোটেকশন না হলে আমি পারবো না। প্লিজ বাবু, ট্রাস্ট মি, কিছু হবে না। হঠাৎ আমার বুকের ভিতর কেমন যেন কেঁপে উঠলো। আবার আমার মতো একটা এতিমের জন্ম হতে চলেছে। তাই আমি তাড়াতাড়ি আমার ব্যথা বানিয়েই দৌড় দিলাম এক ফার্মেসির দিকে এবং প্রোটেকশন নিয়ে এলাম ওই ছেলে মেয়েটার জন্য। এখনও তারা স্বাভাবিক অবস্থায় আছে, আর ওদের মাঝে ঝগড়া চলছে। আমাকে দেখে তারা খুব ভয় পেয়ে গিয়ে এই কে কে কে? আমি কোনো কথা না বলে আমার হাত বাড়িয়ে দিলাম। ভাই, এই নয় প্রোটেকশন, তবে বিনা প্রোটেকশনে এসব করো না কিছু। এজন্যই দিলাম, আমি এতিম। আর তোমরা যা করতে চলেছ, কিছুদিন পর হয়তো তাকে অ্যাবর্শন করে দেবেন, নয়তো আরও কিছুদিন পর সেই ছোটো শিশুকে ডাস্টবিনে ফেলে চলে আসবেন। সো প্রোটেকশন ইউজ করুন। এগুলো বলতেই ছেলেটা রাগে ক্ষিপ্ত হয়ে আমার নাকের উপর ঘুষি মেরেই ওই শালা, তুই কে? আমরা কি করব না করব তাতে তোর কি? আমার কিছু না ভাই, তবে এই ছোটো বোনটার ক্ষতি হবে, আর তা আমি চাই না। মেয়েটা এবার উচ্চস্বর তুলে এই আপনি আমাদের পার্সোনাল ব্যাপারে আপনি আসছেন কেন? পুলিশ ডাকবো? কেন? এই যে আমাকে আপনি ডিস্টার্ব করছেন। আমার নাক দিয়ে রক্ত বেরিয়ে আসছে, তবু আমি এসে ছেলেটার হাতে প্রোটেকশন গুঁজে দিয়ে চলে এলাম। এখন বাজে প্রায় 2টো। রাস্তায় আমি ঘুরে ঘুরে হাঁটছি, বাপাটা মাটিতে ফেলতে পারছি না। দেরি করে যাচ্ছি বাসায়। যাই হোক, সবাই ঘুমিয়ে পড়বে এতক্ষণে, তাহলে আর ওদের সামনে আমার আর মাথা নিচু করে বলতে হবে না যে আজ তোদের জন্য খাবার আনতে পারিনি। এই তোদের বড় ভাইয়া। নাক দিয়ে রক্ত ঝরছে আর আমি হাতে দিয়ে মুছছি। হঠাৎ আমার সামনে নীলা এসে দাঁড়ালো। আমাকে দেখে স্কুটি থেকে নেমে দৌড়ে আমার কাছে এসে এই অভ্র, আপনার এমন অবস্থা কেন? হোক কিছু না, একটা ড্রেনে পড়ে গিয়েছিলাম। উফ, নাকে রক্ত বের হচ্ছে তো। এখনই থেমে যাবে। ওয়েট। ছুটে গিয়ে স্কুটির নিচে সিটে থাকা একটা তোয়ালে আমার সামনে নিয়ে এসে হাত দিয়ে আমার নাকের রক্ত পরিষ্কার করতে যাবে ঠিক তখনই, এ ম্যাম কী করছেন? কেন দেখতে পারছেন না কি করতে যাচ্ছি? আমি তোয়ালে আমার মুখে না লাগাতে দিই, ম্যাম এই তোয়ালের একটু দাম আছে, আর এই তোয়ালে দিয়ে আপনি আমার রক্ত মুছতে চলছেন? হ্যাঁ, তাতে কি? না ম্যাম, অনেক দাম। আরে বাবা, কাছে আসেন, রক্ত ঝরছে তো খুব। না। আসুন। এটা বলে আমার কাছে এসে আমাকে ধরে আমার রক্ত পরিষ্কার করতে থাকলো। মেয়েটার এমন ব্যবহার আমার বুকে গিয়ে লাগলো সোজা। আজ পর্যন্ত কে আমার সাথে এমনটা ব্যবহার করেনি। কোনো বাইরের মানুষ। রক্ত পরিষ্কার করে দিয়ে স্কুটির কাছে আমায় নিয়ে গেল এবং টয়লেটে রাখতে যাবে, ঠিক তখনই আমি বাধা দিই। কাল ধুয়ে দিব আমি, আমায় দিন। আপনি কেন ধুবেন? আমার রক্ত পরিষ্কার করছেন, সো আমার তো কর্তব্য এটা। বেশি বকেন কেন আপনি? রাগ দেখি স্কুটিতে উঠলো। এই বসেন। কেন? কেন মানে? এই পা ব্যথা নিয়ে সারা রাস্তা হেঁটে কেমনে যাবেন? আর যদি আমি পার্টিতে না যেতাম তাহলে তো আপনাকে সারা রাস্তায় হাঁটতেই হতো। ও, নীলা আবার আমার দিকে রাগি লোক দিয়ে এই, আপনি হাসি মুখে কথা বলতে পারেন না? সব সময় গোমরামুখ হয়ে থাকেন কেন? এমনি। ও, কি হলো, বসুন। ভাবলাম সত্যি আমার সমস্যা হবে হেঁটে যেতে, তার থেকে বেটার নীলার সাথে যাওয়াই। আমি এবার নীলের স্কুটিতে চাপলাম। রাস্তায় যাচ্ছি, মাঝে খুব জোরে ব্রেক দিচ্ছি, আর আমি ওর দিকে ঝুঁকে পড়তে চাইলেও আমি তা হতে দিচ্ছি না। আমি আমার 2টি হাত স্কুটির পিছনে ভালোভাবে ধরে বসেছি। খুব স্পিডে চালাচ্ছে। এসব দেখে নীলা হেসেছি। সমস্যা নেই, আমায় ধরতে পারেন। না না, আমি ঠিক আছি। নীলা আবার হাসতে হাসতে বলো, এই, ভীতু কেন আপনি? কেন? এই যে আমায় ধরতে ভয় পাচ্ছেন। সত্যি কথা বলতে, কোনো নারীকে স্পর্শ করার আগে তার সাথে কোনো অটুট বন্ধনে বধিত হওয়া লাগে,
আর আপনি তো আমার তেমন কেউই না। নীলা আবারও হাসলো। অভ্র, আপনি এমন কেন? কথায় কথায় সবার মন কাছে নিয়ে চলে আসেন, আবার কারোর মনে হালকা রকম জায়গাও তৈরি করে নেন। মানে? আরে কিছু না, এই এসে গেছি আপনার বাসা। এখনও রায়হানার সিয়াম ঘুমায়নি, বাসার দরজায় বসে আছে হয়তো আমার অপেক্ষায়। আমি নামতে দেখি রায়হানার সিয়াম উঠে দাঁড়ালো। নীলা স্কুটি স্টার্ট করে আমার বাসার ভিতরে দিয়ে বাইরে চলে গেল বাই বলে। সবাই ঘুমাচ্ছে, শুধুমাত্র রায়হানার সিয়াম ছাড়া। ওদের দিকে তাকিয়ে কেমন মায়া লাগছে, বুকটা কান্নায় ছটপট করছে। এমন সেদিনই হয় যেদিন ওদের জন্য খাবার আনতে পারি না। আমি মাথা নিচু করে বসে আছি, হঠাৎ রায়হান খাবারের প্লেটে আমার সামনে। ভাইয়া খেয়ে নাও। আমি শুনে অবাক, খাবার কোথায় পাবে এরা? আমি তো এনে দেইনি। আমি চোখ খুলতে দেখি মাংস আর ভাত, আর সাথে আরও কিছু তরকারির আইটেম। আমি পুরো আশ্চর্য, খাবার কে দিয়ে গেল? ভাইয়া যায় না, একটা মেয়ে এসে বলল তোমাদের অব্র ভাইয়া এই খাবারগুলো পাঠিয়েছে। মেয়েটার মুখটাও দেখতে পায়নি, মাস্ক পরা ছিল। ও, সবাই খেয়েছিস তোরা? জি ভাইয়া, পেট ভরে খুব মজা করে আজকে খেয়েছি। ও আচ্ছা, চল তোরা ঘুমিয়ে পড়। ওদের ঘুমোতে বলে খাবারের প্লেট এক সাইডে রেখে ভাবতে লাগলাম, কে খাবার এনে দিল? এত অনেক টাকার খাবার। আমি জানালার সামনে দাঁড়াতে লক্ষ্য করলাম নীলা জানালার দিকে তাকিয়ে আছে। আমাকে দেখে কেমন তাড়াতাড়ি করে স্কুটি স্টার্ট দিয়ে খুব স্পিডে বেরিয়ে গেল। নীলারভাবে চলে যাওয়াতে আমি কেমন জানালার পাশে দাঁড়িয়ে রইলাম। পায়ে প্রচণ্ড ব্যথা করছে, তাই খাবার না খেয়ে শুয়ে পড়লাম। বাট ঘুম আর আসছে না। কে মেয়ে যে বাসায় খাবার দিয়ে গেছে? কেন খাবার দিয়ে গেল? তবে কি সে আমায় চেনে, নাকি আমি তাকে খুব ভালো করে চিনি? যাই হোক, ভালোই হয়েছে। কখনো জানতে পারলে তাকে একটা ধন্যবাদ আর খাবারের বিলটা দিয়ে দেবো। পায়ে প্রচণ্ড ব্যথা নিয়ে চোখ বন্ধ করে আছি। হঠাৎ এই শিশু বাচ্চাটি কান্না করতে লাগলো। আমি তাড়াতাড়ি উঠে ওকে ঘুম পাড়ানোর ট্রাই করতে থাকলাম, বাট ও কান্না করেই যাচ্ছে। বুঝলাম ক্ষুধা লাগছে শিওর। আমি সাথে সাথে পাশে থাকা ফিডারটায় একটু দুধ আর গরম পানি ঢেলে মিক্স করে মুখে দিলাম। ফ্লাক্সে গরম পানি ছিল, হয়তো ওরা সন্ধ্যায় গরম করে রাখছিল। আমি এবার ওকে কোলে তুলে একটু দুলোতে লাগলাম। ছেলেটার দিকে তাকাতে আমার মনটা কেমন ভরে গেল। যাদের মধ্যে একটা নিষ্পাপ শিশুকে কীভাবে ফেলে গেল? তার আম্মা আব্বুর কি একটু মায়া হলো না? এ নাকি তাদের আব্বু আম্মুর মনে কি একটু মায়া মহম্মদ নেই? আজকাল তো বিয়ের পরেও তো এমন ট্রেন্ড চলছে, কি আর বলবো ভাইয়া। আমি মাথায় হালকা করে হাত বুলিয়ে দিচ্ছি। শিশুটা নিজের আনমনে দুধ খেয়ে যাচ্ছে। আমি কপালে একটা চুমু খেয়ে ওর গালেতে একটু সোহাগ করেই, বাবু ঘুমিয়ে পড়ো, তোমার বড় ভাইয়ের কালকে টিউশন পড়াতে যেতে হবে। আস্তে করে শিশুটি নিবিড় ঘুমের দেশে হারিয়ে গেল। আমি পাশে রেখে নিজেও ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে দেখি শিশুটা খুব হাসছে, আমার পাশে শুয়ে থাকে। আমি এর দিকে তাকিয়ে উঠে বসতেই আমি অবাক, হ্যাঁ আল্লাহ, আমার পুরো শরীরে তো প্রসাবের ছিটা। আমি হালকা রেগে গিয়ে শিশুটির দিকে তাকাতেই ও মুখে আঙ্গুল দিয়ে হি করে হাসছে। আমি ওর সাথে তাল মিলিয়ে মিটিমিটি করে আমিও হাসছি। মারবো জানিস তো, রাতে বলেছিলাম না আমার টিউশন আছে। আরও হাসছে শিশুটা। আমি আবার ওকে ফ্রেশ করে ওকে আবার শুয়ে দিলাম। সবাই ওকে ঘিরে বসে আছে আর খেলছে। রিয়া আমার কাছে আসতেই, কিছু বলবি? জি ভাইয়া। বল। ভাইয়া কিছু খাবার নেই তো, খুব ক্ষুধা লাগছে। কেন মুড়ি নেই? জি না ভাইয়া। ও রায়হান শোন। রায়হান কাছে এসে, জি ভাইয়া। ওই যে গলির মোড়ে আব্দুল কাকা আছে না, ওনাকে গিয়ে বল যে পাউরুটি আর তরকারি দিতে। ভাইয়া আগের তো অনেক বাকি আছে। হ্যাঁ সেটাও তো ঠিক, বাট এই একটা রোজগারে কত চালাবো বলেন তো? আব্দুল কাকা দিতে মানা করবে না, তবু একটা মানুষের কাছে আর কত বাকি চাইব? নিজেদের লজ্জা লাগে তো। সমস্যা নাই, বলবি 2-3 দিনের মধ্যে ভাইয়া স্যালারি পাবে, নেক্সট বাকিটা মিটিয়ে দেবে। এই জন্যই বলেছিলাম ভাইয়া আমরাও কিছু রোজগার করি। আমি রেগে গেলাম ওর কথা শুনে। এই বলা, তোরে আমি খাওয়াইতে পারি না প্রতিদিন? হ্যাঁ, জি জি পারেন তো। তবে এসব কথা কেন? আচ্ছা ভাইয়া, ভুল হয়ে গেছে, মাফ করো। ওকে, আমি চললাম, একেবারে কলেজ সেরে বাসায় ফিরবো। আর হ্যাঁ, ছোটো ভাইয়ের খেয়াল রাখিস। জি ভাইয়া, তুমি কোনো টেনশন নিও না তো। এবার আমি কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। 2টা বাসায় টিউশনি সারলাম। দেখি আজ তারা স্যালারিও দিয়ে দিল না বলতেই। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমার এই অভাবের দিনে এই টাকাটা দিয়ে আমার পাশে আছেন। যাক, আজ তাহলে আবুল কাকার সব ধার মিটে যাবে। আসলে কি জানেন তো, মানুষ সব কিছুতে টাকা দিতে রাজি আছে, কিন্তু যখনই ছেলে মেয়ের টিউশনের স্যালারির কথা সামনে আসে তারা 10 পা পিছু হয়ে যায়। আচ্ছা, আমরা তো নিজের টাইম নষ্ট করে তাদের ছেলেমেয়েদের পড়াতে যাই, যাতে দুপাশের মুখ দেখতে পাই। বাইরে এটা বাস্তবতা। যারা টিউশন পড়ান তারাই কেবল এই উপরের লাইনের কথাগুলো ভালোভাবে বুঝতে পারবেন। হয়তো অনেকেও রিয়েলাইজও করেছেন। রাস্তায় প্রচণ্ড রোদ্দুরে হেঁটে হেঁটে কলেজের দিকে এগোচ্ছি। কলেজের সামনে ঢোকার আগে একটা উঁকি মেরে দেখে নিলাম এখানে আমার সে স্টাইলিশ ফাড়িয়ে নেই তো। না নেই, তাই সোজা কলেজের ভিতর ঢুকে পড়লাম।
কিছু দূর যেতেই পিছন থেকে ডাক পড়লো। এ অভ্র শোনেন। আমি প্রথমে দৌড় দেওয়ার চেষ্টা করলেও পরে বুঝতে পারি এটা তো ফারিয়ার বয়স নয়, এটা তো নীলার বয়স। আমি এবার ঘুরে দাঁড়াতেই নীলা আমার কাছে এসে এই এত লেট হলো কেন আপনার? আমি তেমন কথা শুনে অবাক। মানে কি? আমার সম্বন্ধে এত জানার আগ্রহ কিসের? এটা ফারিয়ার সাথে মিশায় কোনো ষড়যন্ত্র নয় তো? না না, নীলা তেমন হতে পারে না। টিউশন পড়িয়ে এলাম তো। ও, তা কটা পড়ালেন? বেশি নয়, 2টা। নীলা আবার মাথা নিচু করে হালকা ঠোঁটে হাসি রেখে আমার দিকে তাকিয়ে চুল ঠিক করে। তা আমায় পড়াবেন টিউশন? কি আমায় টিউশন পড়াবেন মিস্টার অভ্র? মানে কি? আপনি আর আমি তো এক ইয়ারে, তাহলে কিভাবে পড়াবো? উফ, পড়াশোনার জন্যই কেন টিউশন পড়ানো লাগবে? আমি তো অন্য কিছু জানতে ও শিখতে চাই। নীলা মিটে মিটে হাসছে। আমি কিছু না বুঝতে পেরে সিরিয়াস হয়ে, না আমি শুধু পড়ালেখাই শেখাই। সরি, হ্যাঁ। এটা বলে আমি চলতে শুরু করলাম, কারণ ওর কাছে দাঁড়ালে যদি অন্য কেমন একসাথে দেখে নেয় তখন একটা বড় রকম বিপদে আকার নেবে। আজকাল ভাই বোনকে একসাথে দেখলেও মানুষ অন্য কিছু ভেবে বসে। এটাই দুনিয়ার চালচলন রে ভাই। নীলা আবার আমার পথ আটকে আমার সামনে এসে দাঁড়ালো। ওই, যাচ্ছেন কই শুনি? ক্লাসরুমে। অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তাতে কি? চলেন তো ক্যাম্পাসে গিয়ে আড্ডা মারি একটু। সরি, আমি কলেজে পড়াশোনা করতে আসি, আড্ডা মারতে নয়। এই, আপনি আজব তো। নীলা আবার রেগে গেল। আমি মাথা নিচু করে রইলাম, কোনো উত্তর না দিয়ে। নীলা আবার আমার হাত ধরে টেনে সারা ক্যাম্পাসের স্টুডেন্টের সামনে আমাকে নিয়ে একটা গাছের নিচে বসিয়ে দিল এবং আমার পাশে বসতেই আমি ওর থেকে মিনিমাম 3 ফুট দূরত্বে সরে গিয়ে বসলাম। নীলা ব্যাগটা পাশে রাখলো এবং ব্যাগ থেকে মোবাইল বের করে কি যেন টিপতে লাগলো। আমার কোনো মোবাইল নেই, থাকবে বা কীভাবে? যে ছেলের খাওয়ার টাকা জোটে না, তার আবার মোবাইল কিসের? আমি মাথা নিচু করে ব্যাগ থেকে একটা বুক বের করে রিডিং দিতে লাগলাম। নীলা সোজা আমার সামনে এসে বসলো এবং আমার হাঁটু দুটোতে চাপ দিয়েই, এই, একদম উঠবেন না। আচ্ছা। আমি আবারও রিডিং দিতে শুরু করলাম। এই, আপনি এমন কেন? কেমন? আপনি কারোর সাথে কথা বলেন না কেন ভালোভাবে? আমি যত আপনার সাথে মিশতে যাওয়ার চেষ্টা করি, আপনি কেন দূরে চলে যান? আমি কি আপনার একটা ভালো বন্ধু হতে পারি না? কথাটা শুনে কেমন একটা ফিল করলাম। এই কথাগুলো শোনার ভাগ্য কোনোদিন হয়ে ওঠেনি, তাই জবাব না দিয়েও পারলাম না। শোনেন তাহলে নীলা ম্যাম, আমি হলাম কি এক ইতিম ছেলে, যার কোনো আব্বু আম্মু আছে কিনা কোনো ঠিকানা নেই। আমার পরনে ভালো পোশাকও নেই, আপনাদের সাথে মেশার মতো ক্ষমতাও নেই। আর আমি কেন দূরে যাই জানেন? খুব ভয় হয় কাউকে বিশ্বাস করতে। আম্মু আব্বুর বিশ্বাস নিয়ে আমি পৃথিবীতে আলো দেখতে চেয়েছিলাম। জি, পেয়েছি। তবে আমার দুনিয়ার আলো আমি কখনো দেখতে পাইনি। আর আমার দুনিয়া আমার আব্বু আম্মু। আপনার যে টাকাটা প্রতিদিন পার্টিতে ডিস্কোতে সরিয়ে আসেন, তাতে আমার মতো আরও 5টা ইতিম ছেলের অনায়াসে একটা মাস ভালো মতো খেয়ে দিন পার হয়ে যাবে। নীলা আমার কথাগুলো মাথা নিচু করেই শুনছে, হয়তো ফিল করতে পারছেও, জানি পারছে না। তবে ওর মুখে কেমন একটা বিষণ্ণতার ছাপ লক্ষ্য করলাম। নীলা ম্যাম, আপনার চোখে পানি কেন? না না না, কিছু না, চোখে পোকা পড়ে গেছে তাই আর কি। ও আচ্ছা। জি, ওয়েট, আমি তো ভুলেই গেছিলাম। কি? এবার তাড়াতাড়ি ওর ব্যাগ থেকে একটা প্যান্ট আর শার্ট বের করে। দেখুন তো কেমন হয়েছে। আমি প্যান্ট আর শার্টটা দেখে পরে অবাক। খুব সুন্দর জিনিস তো, পছন্দ হয়েছে আমারও খুব। আমি একদিন এরকম শার্ট আর প্যান্ট একটা নেব। জি, অনেক সুন্দর। বয়ফ্রেন্ডের জন্য নিয়েছেন বুঝি? কই আপনার বয়ফ্রেন্ডকে তো দেখছে না। নীলা আমার হাতে একবার মেরেই, দুর্বুদ্ধ, আমার কোনো এসব বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নেই। ও আচ্ছা, তাহলে ওই যে বাসায় কোনো ভাই আছে তার জন্য কিনেছেন? খুব সুন্দর শার্ট আর প্যান্ট। ওই বুদ্ধ শুনেন, জি বলেন। এগুলো আপনার জন্য, কাল থেকে এগুলো পরে কলেজে আসবেন। আমি শুনে থমকে গেলাম। আমি কিছুক্ষণ জবাব না দিয়ে নীরবেই, সরি আমি এসব নিতে পারবো না। নীলা মাথা নিচু করলো। কেন? কারণ আমি আপনাদের মতো স্টাইলিশ হতে চাই না। কেন হতে চান না বলেন তো? কারণ আমি একজন এতিম ছেলে। আমি যতই ভালো পোশাক পরিধান করি না কেন, আমার অভাব চিরকালই রয়ে যাবে। নীলা আরও রেগে গেল। অভ্র, আপনি একটু বোঝার চেষ্টা করেন। না, আমি বুঝতে চাই না কোনো কিছু, আমি আসি। এই বলে আমি ওঠার আগে নীলা উঠে শার্ট আর প্যান্টটা আমার দিকে ছুঁড়ে মেরে রাগে একটা মাটিতে লাঠি মারে। উফ, ড্যাম ইট। এটা বলে চলে গেল। নীলা যে রেগে আমার সাথে এরকম ব্যবহার করেছে আমি বুঝলাম, বাট আমি সব পোশাক নিতে পারবো না ওর থেকে। তাও আমি এগুলো আমার ব্যাগে ঢুকে নিলাম। নীলাকে দেখতে পেলে ওকে ফিরিয়ে দেবো। এবার আমি ক্লাসরুমের দিকে গেলাম এবং ক্লাস সেরে এবার বাসায় আসবো ঠিক তখনই ফারিয়ার ডাক পড়লো। আজ আমি কোনো দ্বিধাবোধ না করে ফারিয়ার কাছে গিয়ে মাথা নিচু করলাম। জি বলুন। ফারিয়ার একটা সাঙ্গপাঙ্গ মানে ফ্রেন্ড। তুই তো গাড়ির চাবি কুড়িয়েছিস তো দে, নয়তো ফারিয়া তোকে জানে মেরে দেবে।
আমি শুনে কেমন হয়ে গেলাম। আমি ঢোক গলতে গেলতে, না না, আমি তো কোনো চাবিকাঠি দিইনি। ফারিয়ার আরেকটা ফ্রেন্ড বলল, এই শালায় কুড়িয়েছে, দিতে চাইছে না, দেখছিস না কেমন চোখে মুখে ভয়ের ছাপ, আবার বারে বারে ঢোক গিলছে। ফারিয়া রেগে গালে একটা থাপ্পড় দিল। কই রাখছিস চাবি? ম্যাম আমি সত্যি বলছি, আমি কুড়াইনি। ওই সার্চ করো রে। এবার আমাকে সার্চ করতে লাগলো। এবার আমার কাছ থেকে ব্যাগ নামিয়ে সার্চ দিতেই ওর সাঙ্গপাঙ্গরা ফারিয়ার দিকে। এই দেখ ফারিয়া, দামি দামি ড্রেস কোথায় পেল রে, তাও আবার নিউ পরেই। আমি ঢোক গেলে এবং নিজেকে শক্ত করে, দেখুন ভাইয়ারা, ওটা নিয়ে ঠাট্টা করবেন না, রেখে দিন বলছি, রেখে দিন, একদম বের করবেন না প্লিজ। ফারিয়া এবার বুড়ো কুসকে। তার মানে তুই দোকান থেকে চুরি করে নিয়ে আসছিস? এই কথাটা শোনা মাত্রই আমার হুঁশ উড়ে যায়। হ্যাঁ আল্লাহ, আজ আমি চোর অপবাদটা পেয়ে গেলাম। ম্যাম আমি চুরি করিনি। তবে কে দিয়েছে বল? যদি বলি নীলা দিয়েছে, তাহলে নীলার স্ট্যান্ডার্ড ওদের কাছে ছোট হয়ে যাবে, ওরা ওর ফ্রেন্ড। সো এখানে না বলাটাই বেটার। না না না, মানে আমি কিনেছি। তুই একটা এতিম হয়ে ব্যান্ডেড জিনিস কিনবি? চোরের বাচ্চা, মার চোরটাকে, চুরি করে এনেছে। সাথে সাথে আমার চোখে পানি এসে গেল। আমি ব্যাগটা নিয়ে চলে গেলাম রেগে। রাগের চোটে খাবার আনতে ভুলে গেছি। বাসায় এসে শুনলাম যে আজও একটা মেয়ে মাংস দিয়ে ভাত দিয়ে গেছে, আর বলেছে নাকি তোমাদের অব্র ভাই পাঠিয়েছে। আমি তো বারে বারে শুনে টাসিয়ে খাচ্ছি, কে বারবার খাবার দিয়ে যাচ্ছে আমাদের বাসায়। খাওয়া সেরে আমি শুয়ে আছি, পাটা বড্ড ব্যথা করছে। এমনি সকালে কলেজ আর টিউশনি করতে গিয়ে আরও 12টা বাজে ফেলেছি পায়ের। পাটা এখন নাড়াতে পারছি না। বাসায় কেউ নেই, কারণ বিকেলে সব বাইরে খেলতে বের হয়, আর সিয়াম আর রিয়া এই শিশুটাকে নিয়ে গেছে। কলেজ থেকে আসার আগেই শুনলাম নাকি ওরা একটা নাম ঠিক করছে ওই শিশুটার নাম হলো শুভ্র। ওরা বলে নাকি যে তুমি হলো আমাদের বড় ভাইয়া আর আমাদের ছোট ভাই, তোমার নামের সাথে মিলে নামটা রাখছি অভ্র আর শুভ্র। যাক, ভালোই নাম রাখছে। আমি শুয়ে থাকতে থাকতে কখনো যে চোখ লেগে গেছে বুঝতে পারিনি। সন্ধ্যার সময় উঠলাম, খুঁড়িয়ে খুঁড়িয়ে চোখ মুখ ধুয়ে বারান্দার কাছে গিয়ে বসলাম। হঠাৎ দেখতে পেলাম নীলা আসছে আমাদের বাসার দিকে, মানে এখন স্কুটি চালাচ্ছে। আমার নীলাকে দেখে মনে পড়ে গেল ওই প্যান্টটা শার্টটা ফেরত দেওয়ার কথা। নীলা অবশ্য আমাদের বাসার সামনে এসে দাঁড়ালো এবং আমাদের বাসার দিকে এসে আমার সামনে দাঁড়িয়ে। সরি। কেন? দেখো, আপনার সাথে আমার ওরকম রিয়েক্ট করাটা ঠিক হয়নি। আরে না না, ঠিক আছে। আমি সত্যি খুব দুঃখিত, প্লিজ মাফ করে দেন। আরে বাবা ঠিক আছে। ওকে, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস তো? কেন বারবার আমার সাথে মেশে ট্রাই করছেন? আপনি তো অন্য ফ্রেন্ডদের কাছে ছোট হবেন। ক্ষতি নেই, যারা আপনাদের মতো মানুষদের দু চোখে দেখতে পারে না, আমিও তাদের সাথে মিশতে চাই না। আরে দূর, কি যে বলেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি কোথায় আর আমি কোথায়? অবশ্য আপনি এমন কেন? আমাকে আপনার সাথে মিশতে না দেওয়ার কারণ কি? কারণ আমি হলাম ইতিম, আর আপনি একজন শিক্ষিত রিচ ফ্যামিলির মেয়ে। আমার সাথে আপনার মেলামেশা সাজায় না এই আমাদের বাস্তব সমাজে। বাস্তব সমাজের সাথে কি সাজে না সেটা আমি বুঝবো। না প্লিজ, আমি আপনাকে আমার ফ্রেন্ড বানাতে পারবো না। ওকে, নো প্রবলেম, সরেন। এটা বলে আমার বাসায় ঢুকে গেল। আমি উঠে আমার বাসায় আজ প্রথম ঢুকলেন, কিন্তু আপনাকে যে এক কাপ চা এনে খাবো সে ক্ষমতা আজ আমি হারিয়ে ফেলছি ওই পায়ের ব্যথার জন্য। কে বলেছে আজ আসছি? এর আগেও 2 দিন আসছি। আমি কথার শুনে রীতিমতো চমকে গেলাম। 2 দিন মানে? না না না, বলতে চাইছি যে ওই যে কাল দিয়ে গেলাম, রাতে আর কাল দুপুরে। ও আচ্ছা, বসো না প্লিজ। এটা বলে আমি তাড়াতাড়ি তক্তাটা পরিষ্কার করেই দিলাম, কারণ আমাদের বাসায় একটাই তক্তা আর তাতে ময়লা কাপড় চোপড় পড়েছিল, তাই তাড়াতাড়ি সরিয়ে দিয়ে নীলাকে বসতে দিলাম। আরে না না না, দেখলেন তো নীলা, বাস্তব কতটা ঘৃণ্য কিছু মানুষের কাছে। মানে আমাদের বাসায় অবস্থা দেখে আপনার বসতে ইচ্ছা করছে না, আবার আপনি আমার সাথে মিশবেন কি করে? এই নাও বসলাম, হইছে? এটা বলে বসে পড়লো। নীলা আবার মোবাইল টিপতে টিপতেই, পায়ের ব্যথা কেমন? ভালো নয়, প্রচণ্ড যন্ত্রণা শুরু হচ্ছে। ও ওয়েট, এবার কাকে যেন কল করে। ওই রেডি হন। কেন? কেন মানে? ডাক্তারের কাছে যেতে হবে তাই না? পায়ের ব্যথা আপনার তো খুব। না, আমি ডাক্তারের কাছে যেতে চাই না। এটা বলার কারণ, ডাক্তারের কাছে গেলে অনেক টাকার মেডিসিন দেবে, আবার তার একটা ফিস। অত টাকা আমি একেবারে দিয়ে দিলে এখনও মাসে 27 দিন বাকি আছে, খাবো কি? কেন? না এমনি, আমার ব্যথা কমে গেছে। আমি রেডি হতে বলেছি। না, আমি যেতে চাই না। এবার নীলা উঠে আমার হাতটা ধরে। কই আমার তো প্যান্ট আর শার্টটা? বাহ, খুব ভালোই হলো। নীলা তাহলে এবার ফেরত নিয়ে নেবে। আমি ব্যাগের দিকে আঙ্গুল তুললাম, ওখানে আছে। নীলা ব্যাগ থেকে বের করে এগুলো নিয়ে বিছানায় রাখলো। কি হলো, রেখে দিলেন যে? রিটার্ন নিয়ে চলে যান। ওই এটা বলে আমার পরে থাকা শার্টটা খোলার চেষ্টা করতে থাকলো। ম্যাম কী করছেন আপনি?
কি করছেন ছাড়ুন। ঠিক করেছি, সোজা আঙ্গুলে তো ঘি বের হবে না, তাই আঙ্গুল বেঁকানো লাগে, আর আমি সেটাই করছি। ছাড়ুন প্লিজ, ছাড়ুন না। এবার আমি নীলার হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকলাম। হঠাৎ আমি নীলা ভয় সামলাতে না পেরেই বিছানায় পড়ে গেল। তার সাথে আমাকেও নিয়ে গেল। নীলা সাথে সাথে চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আমারও শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করতে করতে রিয়া আর সিয়াম বাসার ভিতরে ঢুকে গেল। আমাদের এমন অবস্থায় দেখে ওরা মুখ টিপে টিপে হাসছে। আর রিয়া হেসে এসে, শিয়াম ভাইয়া, দেখ দেখ, বড় ভাইয়া কেমন ওই আপুটার উপর চেপে আছে। সিয়াম নিজের মাথা নিজেই চুলকে। কি জানি, কিছু হয়তো করছে। আমি তাড়াতাড়ি উঠলাম। এই তোরা এখানে কি করছিস? যা বাইরে যা। রিয়ার সিয়াম দৌড় দিল। নীলা লজ্জায় লাল হয়ে কাঁচামাচু হলো। সরি সরি সরি, আমি বুঝতে পারিনি। না না, আমার ভুল ছিল, আমি নিজেকে সামলাতে পারিনি। চলেন এবার ড্রেস চেঞ্জ করে ফেলেন। না, আমি ড্রেসে যেতে চাই। আমি চেঞ্জ করতে বলছি না, আমি বাইরে গেলাম, এক্ষুনি চেঞ্জ করে আসেন। আচ্ছা। নীলা আবার বাইরে চলে গেল। মেয়েটার রাগ দেখে আমি আর না করতে পারলাম না। কেন জানি না মেয়েটা আমার সাথে এত ক্লোজ হওয়ার ট্রাই করছে। মেয়েটা খুব সুন্দর দেখতে, পরে মায়াবী, চোখগুলো আরও বেশি মায়াবী। যে কেউ সে মায়ায় ডুবে যেতে পারে। ঠোঁটের নিচে একটা ছোট্ট তেল, যে কেউ দেখে ক্রাশ খাবে। হয়তো আমিও খাইছি, কিন্তু এতিমদের এসব খেলে ভরে না পেট। হাত পেটা ভাত খেয়ে তাদের দিন পার করাতে হয়। মেয়েটার মায়ে কেন জানি না জড়িয়ে পড়েছি। খুব ভালোই লাগে এই কিছু ঘন্টার মেলামের সাথে। আমি ড্রেস চেঞ্জ করে বাইরে বের হওয়ার পরই নীলা আমার কাছে এসে বাংলা সিনেমার বইয়ের মতো আমার জামার করা ঠিক করে দিচ্ছে। আর মাঝে মাঝে আমার চোখের দিকে তাকাচ্ছে। আর আমার তো আস্তে আস্তে হার্টবিট বাড়ছে। আমি চলতে পারছি না ভালোভাবে, তাই আমি দৌড়ে দৌড়ে স্কুটির কাছে নিয়ে গেল। এবার স্কুটিতে চেপে সোজা ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে নিল। ডাক্তার দেখছে আমার পা আর কিছু সারানোর উপায় বলছে, কিন্তু আমার মন এখানে নেই, মন তো ওখানে আছে যে কয় টাকা আজ যাবে। নীলা বাইরে আছে। ডাক্তার দেখানো সারিয়ে সোজা ফার্মেসিতে গেলাম। ফার্মেসিটাও নাকি ডাক্তারের। নীলা প্রেসক্রিপশনটা চাইলে আমি দিলাম, এবং ফার্মেসিতে সব মেডিসিন নেওয়ার পর, ভাইয়া কত হলো? জি ভাই, 580 টাকা। নীলা আমার সাইড থেকে, তমাল ভাইয়া, এই হলো আমার ফ্রেন্ড, টাকা নাও লাগবে না। আর হ্যাঁ, আপুকে বলে দিন যে নীলা আসছিল আর বাসায় জলদি পৌঁছাতে। তার মানে ওই ডাক্তারটা নীলার আব্বু, আর এই ফার্মেসিটাও। আমি মানিব্যাগ থেকে টাকাটা বের করে দিতে যাবো, ঠিক তখনই নীলা আবার চোখ রাঙিয়ে, কি বললাম, কথা কানে যায় না? দেখুন নীলা, এই মেডিসিনগুলো তো ফ্রিতে পাওয়া যায় না, তার দামটা নিলে কি এমন ক্ষতি? ওই অব্র, আমরা না ফ্রেন্ড, ফ্রেন্ড তো ফ্রেন্ডের সাহায্যে আসে, তাই না? আমি তো আপনাকে ফ্রেন্ড ভাবি না। এটা বলতে নীলা মাথা নিচু করে হালকা ভয়েছি, ওকে। এটা বলে স্কুলের কাছে চলে গেল। আমি টাকা দিয়ে নীলার কাছে গেলাম। আমার সাথে কোনো কথা না বলে স্কুটিতে চেপে গেল। আমি চাপলাম। স্কুটিটা এবার খুব জোরেই চলতে থাকলো। হয়তো ওর আগে আমি বারবার বলছি আস্তে চালান, তবুও বেশি স্পিডে চালানো শুরু করলো। আমি ভয়ে কাঁপছি। আমি তাড়াতাড়ি নীলাকে চেপে ধরলাম পেছন থেকেই, সাথে সাথে স্পিড কমিয়ে দিল, আর আমি হাত ছেড়ে দিলাম। নীলা আবার রেখে আবার স্পিড বাড়িয়ে দিল। আমি আর ওকে টাচ করলাম না। সোজা আমার বাসার সামনে এসে আমায় নামিয়ে দিল। স্কুটিটা দাঁড় করে আমার সামনে এলো। দু চোখ ভর্তি কান্না ভরা চোখ নিয়ে হঠাৎ আমায় জড়িয়ে ধরে। আজ ফিল করেন কেন আপনার সাথে এত মেশার ট্রাই করছি? কি ফিল করব? আর আমাকে ছাড়েন প্লিজ, কেউ দেখে নিলে সমস্যা হবে। হোক, আমার তো হবে না। মানে কি? আরে ছাড়ুন আমায়, না, ছাড়বো না। ছাড়ুন প্লিজ। না 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 নীলা প্লিজ, সবাই দেখে ফেলবে। না। এবার আমি হালকা ধাক্কা দিয়ে সরিয়ে ফেললাম। নীলা আমার থেকে হয়তো এটা আশা করেনি। নীলা আমার দিকে তাকিয়ে, অফ্র, আমি কোনো কথা না বলে সোজা বাসায় ঢুকে গেলাম। নীলাও চলে গেল। মেয়েটা কেন এমন করছে কিছুই তো বুঝতেছি না। নীলা চলে যাওয়াতে আমার খারাপ লাগলেও কিছু করার ছিল না। বাস্তব সমাজে আমার মতো এতিমের একটা বন্ধু মেয়ে থাকলে চারদিকে নানা সমালোচনা হতে পারে। দুদিন কলেজ গেলাম না। নীলা আর আমার সাথে কোনো যোগাযোগ রাখিনি। মন খারাপ হলেও কিছু করতে পারছি না। বাসার সামনে বসে রায়হানার ওই পিচ্ছি শুভ্রের খেলা দেখছি। পরের দিন কলেজে গেলাম টিউশনি সেরে। কলেজে শুধুমাত্র এসেছি নীলার সাথে একটু কথা বলতে। কেন জানি না মেয়েটার কথা বারবার মনে পড়ছে। ক্লাস না করে ক্যাম্পাসে বসে আছি। সারা কলেজ খুঁজলাম নীলাকে, খুঁজে পেলাম না। হঠাৎ নীলা আমার সামন দিয়ে চলে গেল। এমনভাবে গেল যেন আমায় চেনেই না। আমি চুপচাপ বসে রইলাম। নীলাও দেখি কিছু দূরে বসে আছে, আর মাঝে মাঝে আমার দিকে নোটিশ করছে। প্রায় আধ ঘন্টা বসে আছি। নীলার কাছে যে যাবো সেই সাহসটাও আজ আর পাচ্ছি না, যদি নীলা কিছু বলে। হঠাৎ সেই স্টাইলিশ ফাড়ি আমার সামনে এলো, আর সানগ্লাসটা মাথার উপরে তুলে, এই তুই এখানে কি করিস? আমি মাথা না তুলে, জি ম্যাম, একটু বসে আছি। তা থাক, কোনো অসুবিধা নেই, তবে আমার ফ্রেন্ড নীলার সাথে এমন করছিস কেন? আমি শুনে কিছুটা ভয় পেলাম।
কই কি করেছি? তোর সাথে ফ্রেন্ডশিপ করতে চাইলে তুই বাধা দিস কেন? এটা বলে আমার পাশে বসতে চাইলো। আমি বসতে না দিই ওয়েট। কেন? আমি একটু দূরে সরে বসি। কেন? কারণ আপনার ডিমান্ড অনেক, তার কাছে আমার কিছুই না। তোর কোনো কথারই মানে বুঝতে পারছি না। কিভাবে আর বুঝবেন ম্যাম? দরিদ্রতা মানুষকে সব বুঝিয়ে দেয়। ফারিয়া কোনো দ্বিধাবোধ না করে আমার পাশে গেল। ফারিয়া আমার দিকে তাকিয়ে হেসে, আচ্ছা একটা কথা বলবি অফ্র? জি ম্যাম। এই যে আমি তোকে বারবার অপমান করে বেড়াই, সবার সামনে তোর কষ্ট হয় না? না, সহ্য করতে করতে আর কষ্ট বলে মনে হয় না। তবে কি জানেন তো, কিছু কিছু ব্যবহার বুকেও আঘাত করে। ফারিয়া আবারও হাসলো। অফ্র একটা সত্যি কথা বলবো? জি। তোকে আমার খুব ভালো লাগে। আবার কেন ভান করছেন ম্যাম? আমার মাঝে কোনো স্পেশাল কোয়ালিটি নেই। জি, তোর মাঝে একটা নরম প্রকৃতির একটা মন আছে। হ্যাঁ জানি, আর তার জন্যই তো আপনি বারবার ভেঙে দেন। ফারিয়া আমার মাথায় হাত দিল। আমি তো পুরাই শকড। যে মেয়ে আমার থেকে সবসময় ডিস্টেন্স মেনটেন করতো, সে আমায় টাচ করছে, ব্যাপার কি? ওদিকে নীলা ছুটে এলো আমায় টাচ করা দেখে। নীলা এসে আমার মাথা থেকে হাত সরিয়ে আমাকে টেনে নিয়ে একটা ফাঁকা জায়গা আনলো। নীলার আগে ফুসছে, এই, আপনি লজ্জা করে না? সে আপনাকে দিনের পর দিন আপনার উপর নানা রকম ভাবে অত্যাচার করছে, তার পাশে আপনি বসে গল্প করছিলেন। এভাবে বলবেন না, উনি তো আপনার ফ্রেন্ড। তাই বলে আপনি ওর সাথে পাশাপাশি বসবেন কেন? পাশাপাশি বসলাম তো কি হয়েছে? নীলারও রেগে গেল। কি হয়েছে মানে? জি কি হয়েছে? আমার চলে। কি? জানি না। এটা বলে আমার থেকে মুখ ফিরে নিল নীলা। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। নীলা আমার দুটো হাত ধরে আমার চোখের দিকে তাকালো। অফ্র, তোমায় কিছু বলার আছে আজ। জি কি বলবেন বলুন। আমাকে আপনি বলে ডাকবা না, আর তুমি আজ থেকে তুমি দিয়ে ডাকবা। কেন? কারণ আমরা দুজন ফ্রেন্ড তাই। ও ওকে। তার মানে আমরা ফ্রেন্ড? জি। নীলা শুনে পুরাই খুশিতে আটখানা হয়ে গেল। সত্যি? হ্যাঁ। নীলা আবার আমার বা হাতের কড়ি আঙ্গুলটা ধরে, বিকেলে পার্কে আসবা, কিছু বলার আছে। ওকে। আরও কিছুক্ষণ কলেজে কাটে আবার চলে এলাম বাসায়। বিকেলে টিউশনি যাওয়ার আগে পার্কে গেলাম। কি জানি মেয়েটা কী বলবে আল্লাহ জানে। আমি একটা ব্রেঞ্চে বসে ওয়েট করছি, প্রায় 30 মিনিট পর এলো নীলা। হাতে দেখি একটা ফুলের বুকে। নীলা হাত নেড়ে হাই দেখে সোজা আমায় জড়িয়ে ধরে নিল সবার সামনেই। আমি তো পুরাই কেমন পাথর হয়ে গেলাম। কেন জানি না নীলার প্রতি একটা আলাদা ফিলিংস কাজ করছে। নীলা এবার পাশে বসলো আর আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। নীলা আরও আমার গা ঘেসে বসলো এবং একটা হাত আমার হাতের উপর রেখেই, এই অফ্র, জি। তোমার জন্য একটা জিনিস আনছি। কি জিনিস? আগে বলো, ফিরিয়ে দিবা না? কি জিনিস রে বাবা যে ফিরিয়ে দেবো? আরে না, ফিরাবো না, প্রমিস। আর এখন তো আমরা ফ্রেন্ড। ওকে ওয়েট। এবার ব্যাগ থেকে কি যেন বের করলো, একটা প্যাকেটে মোড়া। এই নাও, এটা তোমার। হে মোড়া প্যাকেটটা। নীলা নিজেই হো হো করে হেসে দিল। জি হাদারাম, এটা বাসায় গিয়ে আনবক্সিং করবা, ওকে? জি। এই, তোমার চুলগুলো এমন কেন? উফ, কালারটাও ঠিক করতে পারো না, তাই না? খুব ব্যস্ত তুমি, তাই না? মেয়েটা আমার চুল আর কলার ঠিক করে দিয়ে ঠিক আমার বুকের বাঁ পাশে হাত রেখেছে। আর তত আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। কেন জানি না মেয়েটাকে ভালোবেসে মনে হচ্ছে। ওই, এইভাবে বুকে হাত রাখিস না, জ্বলে যেতে পারে তোর হাত। কেন? তোকে দেখে মনটা জ্বলছে যে। নীলা মাথা নিচু করে চুল ঠিক করে। ইস, তোমায় আমি খুব হাদা ভাবতাম, বাট তুমি তো দেখি ফ্ল্যাটিং মাস্টার। আরে না, ওইরকম কিছু না। তুমি সত্যি অনেক সুন্দর দেখতে। জানি না, তবে তোমার চোখে এমনটাই থাকতে চাই। মানে? না না না, মানে এই শোনো না, বলছি চলো না ফুচকা খাই। কথাটা শুনতে বুকে লাগলো। অলরেডি টাকাও নেই আজ। না, আমার পেটে খুব ব্যথা করছে। নীলা পুরো ব্যাপারটা বুঝে মুচকে আসলো। না, আমি জানি না তো, চলো খাবই আজ, আর আমি আজ ট্রিট দিব। একটা ফুচকার দোকানের কাছে গিয়ে ফুচকা খেতে লাগলাম। আমি মজা করে নীলার মুখে ফুচকা জোর করে ঢুকিয়ে দিছি। হঠাৎ ভারী আমাদের সামনে এসেই বাবা, খুব পিরিত দেখছি। নীলা রেগে গেল। ফারিয়া, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। এই এতিম, আমার সাথে চল। ফারিয়া, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ভাষা ঠিক কর। অব্র এখন আমার একজন খুব ভালো বন্ধু। তাই নাকি? তোর বন্ধু তো আমার কি? আমি অফ্রকে বিয়ে করতে চাই। কেন? কারণ আজ আমার আব্বু মারা গেছে, আর সব সম্পত্তি কোনো এক এতিমখানায় দান করে গেছে। এতে আমি কি করব শুনি? কিচ্ছু করা লাগবে না, শুধু আমায় বিয়ে করবি। চল, ওই দলিলে নাকি লেখা আছে আমি কোনো এতিমকে যদি বিয়ে করি তাহলে সব সম্পত্তি আবার ব্যাক পাবো আমি। নীলা নিজের মুখ চাপা দিয়ে
পসিবল না। আমিও মাথা নিচু করলাম, পসিবল না। আমিও পারবো না কারো জন্য নিজেকে ব্যবহার করতে দিতে। ফারিয়া আমার কাছে এসে আরে বাবা, 5 লক্ষ টাকাও দেব। আমি সাথে সাথে ফারিয়াকে দূরে ঠেলে দিলাম। টাকার অহংকার কাকে দেখাচ্ছেন আপনি? হ্যাঁ, নিজের আব্বু যে মারা গেছে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, শুধু সম্পত্তি নিয়ে আপনার এত মাথা ব্যথা। বলছে এত টাকা নিয়ে করবেনটা কি? ফারিয়া মেজাজ দেখালো। এই এতিম এক তো ফিকারি, এই অফারটা তোকেই প্রথমে দিলাম কারণ তুই যে আমার ভালো লাগার এক প্রিয় মানুষ। মানে? মানেটা কাল বাসরাতে বলবো, রেডি থাকিস। বাই। এটা বলে ফারিয়া চলে গেল। নীলা সোজা এসে আমায় জড়িয়ে ধরে। অভ্র, হ্যাঁ। চলো বিয়ে করে ফেলি। মানে? আমি তো শুনেই টাসকি। নীলা আবার বিয়ে করতে চায় কেন আমায়? মানেটা খুব সহজ। বুঝলাম না। আমি তোমায় অন্য কারোর হতে দিব না। কেন? নীলা আবার কেমন একটা করে। জানি না। আর তুমি বুঝতে পারছো না, ফারিয়া তোমায় ইউজ করার জন্য বিয়ে করছে। আর আমি তো বিয়ে করছি না ফারিয়াকে। তুমি না করলেও তো ও তোমাকে জোর করে বিয়ে করবে। জোরপূর্বক কিছুই হয় না নীলা। তাই এটা বলে কিছুটা স্বস্তি বোধ করলো। নীলা এবার সোজা আমার স্কুলের পেছনে বসিয়ে একটা কেমন নিরিবিলি একাকী থাকার জায়গা নিয়ে এলো। আমি নেমে দাঁড়ালাম। নীলা হেলমেট খুলে মাথার চুল ঠিক করে আমার হাতের মাঝে হাত ঢুকিয়ে দিল। জানো অভ্র, এখানে আমি প্রায়ই আসি যখন আমার মন খারাপ হয়। অনেক সুন্দর জায়গাটা, তাই না? হুম, আরো বেশি ভালো লাগে যখন এখানে বসে ছোটবেলার প্রিয় মানুষটার কথা মনে পড়ে যায়। আমি কথাটা শুনে কিছুটা কনফিউজড হয়ে মুখ চাপা দিয়ে হাসতে লাগলাম। নীলা রেগে পড়ে আগুন। না মানে ছোটবেলায় প্রেম করতো নাকি নীলা? নীলা রেগে মিষ্টি হাসি ঠোঁটের কোণে এনে। জি না। তবে প্রিয় মানুষ বলতে? এই, তোমাদের ছেলেদের প্রবলেম কি জানো? প্রিয় মানুষ নাম শুনলেই আগে লাভারের কথা মাথায় আসে, তাই না? কোনো ফ্যামিলি ম্যাটার হতে পারে না বুঝি। আমি মাথা নিচু করে দিলাম সাথে সাথে। আমার হয়তো মজা করাটা ঠিক হয়নি, সরি, আর হবে না। যাও, তোমার সাথে কথা নাই। কেন? আমি আবার কি করলাম? তুমি অনেক বোঝা। এই একটু আগেই তুমি কিন্তু বলছিলা এই পচা ছেলেটাকেই বিয়ে করবা। করবো না তো। না করলে বাবা বেঁচে যাই। তুমি যা পেতনির মতো রাগ করো, সাথে সাথে আমার চুল ধরে। ওই ওই ওই, আমি পেতনি? তুমি তো দজ্জালের শাশুড়ি। এ অভ্র, তোমার মেরে ফেলবো কিন্তু। মারলে বুঝি ফারিয়া তুমি ছাড়বে ভেবেছো? কেন মরবে শুনি? আমি তার ভাবি বর। এটা শুনতেই নীলারও ক্ষেপে কেমন পাগলের মতো আচরণ করতে লাগলো। এই, তোমায় না বলছি আমি তোমায় বিয়ে করব। তোর মজা কেন করছো শুনি? আমাকে নিয়ে মজা করবে না প্লিজ, আমি এটা মানতে পারবো না। নীলা আমাকে আড়াল করে চোখের পানি মুছে। আচ্ছা, কোনো দিন বলবো না। ওকে। কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে আছি দুজনেই। হঠাৎ নীলা আমার হাতের উপর হাত রেখে আমার চোখের দিকে কেমনভাবে তাকালো। করো না আমায় বিয়ে। ওহ আল্লাহ, মেয়েটা এত মজা করতে পারে না। দাঁড়া, দেখাচ্ছি মজা। আচ্ছা, তোমায় বিয়ে করলে আমার কি ফায়দা শুনি? তোমার সব কাজ করে দিব। সারাদিন টিউশন করে আসার পর তোমার পা টিপে দেব, কপাল মালিশ করে দেব, আরো অনেক কিছু। ধরো তুমি পা টিপছো আমার, তখন যদি আমি তোমায় লাথি মেরে দিই? নীলাও এসে দিল। তখন আমিও ঘুরে একটা লাথি দিয়ে দেব। বলে দিলাম। ইস, আমার এরকম বউ চাই না। তবে কি রকম বউ শুনি? তাকে দেখাতে হবে খুব সাধারণ একটা মেয়ের মতো, যে আমাদের আয়ের সামর্থ্যে নিজেকে ঠিক রাখতে পারবে, সকাল বিকেল আমার অনেক খেয়াল রাখবে, যাকে দেখলে সব কষ্ট মিলিয়ে যাবে এক মুহূর্তে, তার গায়ে হালকা টোল থাকবে, একটু গুলুমুলু হবে, যাকে দেখলে মনে হবে যে জড়িয়ে ধরি। নীলা এসে দিল। ওলে বাবা লে, তাহলে তো তোমায় প্রেম করতে হবে দেখছি। নীলা, আমি ভালোবাসায় বিশ্বাসী, প্রেমে নয়। তাহলে বুঝি তোমায় ভালোবাসার কোর্স শেখানো লাগবে আমায়? দূর, কী যে বলো না। নীলা আমার আরও ক্লোজ এলো। নীলা আবার ভয়ে ভয়ে আমার জামার একটা বোতাম টেনে ধরে। অভ্র, কিছু বলার ছিল যে তোমায়। জি বলো। ভয় লাগছে খুব। আরে ভয়ের কি আছে বলো। আই 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 আই। কি আই আই আই? না 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 না, মানে কাল তুমি বিয়ে করবা না কিন্তু ফারিয়াকে। আচ্ছা। আবারও নীলা আমার চোখের দিকে তাকিয়ে। খুব ভালো লাগে তোমায়। আমি কিছু না বুঝতে পেরে, আমারও খুব। তাই বুঝি। জি। চলো, সন্ধ্যা হয়ে গেছে তো। জি। এবার আমরা দুজন বাসায় চলে এলাম। আমি আবার বাসায় এসে বের হয়ে গেলাম টিউশন পড়াতে। টিউশন পড়িয়ে বাসায় আসছি, ঠিক তখনই আমার সামনে একটা গাড়ি থামিয়ে কে যেন নামলো। আরে, এ তো ফারিয়া। আমি ওকে দেখে ছুটে পালানোর চেষ্টা করলেও ওর চোখ থেকে আড়াল হতে পারলাম না।
ফারিয়া সোজা এসে আমার দুটো হাত ধরে গাড়ির ভিতরে বসিয়ে দিল আর গেট বন্ধ করে দিল। সব কাজ তুলে দিয়েছে। ফারিয়া আমার পাশে বসে আছে, আমি তো পুরাই ভয় কাঁপছি। ফারিয়া আমার দিকে তাকিয়ে আমার বুকের মাঝে হাত রেখে, এই অফ্র, আমি কি দেখতে খারাপ? আমি কেঁপে কেঁপে, না না না, আমি তো অনেক ভালো, প্লিজ আমাকে যেতে দিন। আমি পুরাই নার্ভাস ফারিয়ার কথা শুনে। না জানি আমার আবার কি কাণ্ডে ফাঁসানো ট্রাই করছে। তাহলে আমাকে বিয়ে করতে প্রবলেম কি? না না না, মানে আমি বিয়ে করতে পারবো না। আর আমি দেখতে বাজে না, আমার টাকা নেই। তোমার কি চাই সব দেব, বাংলো, গাড়ি, আমার যা আছে তাই দেব। সে তো অন্য কাউকে দিতে পারেন, আমাকে কেন? আমার মতো প্রচুর ছেলে তো আপনার পিছনে পড়ে আছে। আমার যে তোমায় লাগবে বাবু। এই কে বাবু? আর আমার মতো এতিমকে ব্যবহার করতে আপনার এতটুকু বিবেকে পাচ্ছে না? আচ্ছা আমি মানছি অফ্র, তোমায় অনেক কটু কথা বলেছি, সরি। এখন আমায় বিয়ে করতেই হবে তোমায় অফ্র। না, আমি পারবো না। ফারিয়া এবার সিটের উপর একটু জোরে থাপ্পড় মেরে, আরে প্রবলেমটা কি তাহলে? আমি কি বলবো না বলবো ভেবে পাচ্ছি না। আইডিয়া, আমি নীলাকে ভালোবাসি আর ওকে আমি বিয়ে করতে চাই। ফারিয়া হো হো করে এসে উঠলো। তুমি বিয়ে করবা নীলাকে? আবার বিয়ে? কেন? কেন মানে এটাই, তুমি যার সাথে ফ্রেন্ডশিপ করতে এত দ্বিধাবোধ করছিলা তার সাথে ভালোবাসা, বিয়ে তো দূরে থাক। কে কে কেন? আমি কি ওকে ভালোবাসতে পারি না? ফারিয়া কিছুক্ষণ চুপ থাকার পর, ওকে আমি মানতে পারি যদি ওকে তুমি লাভ ইউ বলতে পারো। মানে? মানেটা সহজ, ফোন কলে। এই কেমন কথা? আমি সবার সামনে বলবো নাকি যে ভালোবাসি? এতই সস্তা? তার মানে আমাকেই তোমার বিয়ে করতে হবে। ম্যাম প্লিজ আমাকে ছেড়ে দেন। এই চুপ, এতিমের বাচ্চা। আমি সাথে সাথে ভয়ে চুপসে গিয়ে মাথা নিচু করে কান্না করতে লাগলাম। ফারিয়া এবার নীলাকে ফোন দিল আর আমার হাতে ফোন দিল। আমি এবার ভাবলাম নীলা তো আমার ফ্রেন্ড, গুড ফ্রেন্ড, ওকে আই লাভ ইউ বলা যায়, তাই এটা ফ্রেন্ড হিসেবেই বলি। হ্যালো নীলা। এই কুত্তা, তুই ফারিয়ার সাথে কি করস? তোর আজ খবর আছে। আচ্ছা ছাড়ো সব কথা, লাভ ইউ নীলা। নীলা শুনে হয়তো চমকে গেছে, তার জন্য কিছু সেকেন্ড ওয়েট করে, কি বললো অভ্র? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। নীলা কি সিরিয়াসলি নিল নাকি? না ফারিয়া আমার সাথে আছে বলে? ফারিয়ার সাথে সাথে আমার হাত থেকে ফোনটা কেড়ে গেট খুলে চিৎকার করে, গেট আউট ইডিয়েট। আমি মুখে হাসিয়ে নিয়েই, ধন্যবাদ বাই দেবে, এসির হাওয়াটা দারুণ। বাইরে ফারিয়া রেগে আরও আগুন হয়ে গেছে। ফালতু সমস্যা নেই, যার যেমন মেন্টালিটি। মানে? স্ক্রু ঢিলা। সাথে সাথে ফারিয়া গাড়ি থেকে নেমে ছুটে আমার কাছে এসে আমার জামার গলা ধরার চেষ্টা করলো। তখন উনি হঠাৎ করে নিজের তাল সামলাতে না পেরে আমার শরীরের উপর পড়ে গেল। সাথে সাথে ফারিয়া আমার বুকের মাঝে দুটো হাত রেখে ফারিয়া আমার চোখের দিকে তাকিয়ে রেগে জ্বলে পড়ে, মাঝে মাঝে কি মনে হয় জানিস তো? কি? তোকে মেরে ফেলি ঠিক তারপরেই মনে হয় তুই আমার ভালো লাগার এক প্রিয় মানুষ। এটা শুনে সাথে সাথে আমি ফারিয়াকে এক ঝটকা দিই, লিমিট ক্রস করছেন ম্যাম। এটা বলে সোজা বাসায় চলে এলাম। বাট বাসায় ঢুকলাম না। বাসার একটা পাশের অন্ধকারে বসে আছি আর ভাবছি ফারিয়া কেন আমার সাথে এমন করছে। হঠাৎ দেখলাম কে যেন একটা মেয়ে আমাদের বাসার দিকে হাতে খাবারের ঠোঙ্গা নিয়ে আসছে, মুখে মাস্ক। তার মানে এই মেয়ে সেই মেয়ে যে আমাদের বাসায় প্রতিদিন খাবার দিয়ে যায়। আজ নাগালে পাইছি, আজ ধরবো এই মেয়েরে। আমি বাসায় একটা কোণে দাঁড়িয়ে আছি। মেয়েটা বাসা থেকে বাইরে বের হয়ে হাঁটতে লাগলো। আমি ওর পিছনে পিছনে হাঁটছি। দূরে এই জায়গায় অন্ধকার আছে, ওখানে গিয়ে ধরবো। ওই জায়গায় যাওয়া মাত্র আমি মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালাম। এবার চিৎকার করতে যাবে, ঠিক তখনই আমি ওর মুখ চেপে একটা গলিতে নিয়ে গিয়ে মাছটা খুলে টর্চলাইটটা মুখে মারতে পড়ে আশ্চর্য, নীলা। নীলা কেমন ভয়ে ভয়ে চোখ বন্ধ করে আছে। ও মনে করেছে হয়তো অন্য কেউ, আর আমি অভ্র। নীলা আবার আস্তে আস্তে চোখ খুলে। তুমি আমায় এভাবে? আমি নীলার উপর জোর করে চেপে আছি। নীলা আবার পেছন দিকে হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। তার মানে তুমি আমার বাসায় প্রতিদিন খাবার দিয়ে যাও? জি মিস্টার, জানেন তো সে কবে থেকে আপনাকে আমি ভালোবাসি, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি। তবে যাই হোক, আপনার মুখ থেকে কথাটা শুনে খুবই ধন্য মনে করছি। বাদ দাও এসব কথা। আগে বলো প্রতিদিন আমার বাসায় খাবার দিয়ে যাওয়া মানে কি? বারে, আমার বোধটা আমার দেওর গোলা আর ননদটা না খেয়ে থাকবে তা হয় নাকি? ওই তোমার বরকে? নীলা হেসে আমার জামার কলার ধরে, দেখবা কি বর আমার? না দেখতে চাই না, আমি কারো বর না। ওকে মেরে ফেলবো আর একবার এমন কথা বললে। সিরিয়াসলি আমি কারো বর হতে পারবো না। এই এটা বলেই আমার মাথায় চেপে ধরলো আর আমার মুখের দিকে তাকিয়ে, ভালোবাসি যে তোমায় খুব। তো আমি কি করব? কুত্তা, এতটুকু রোমান্টিক নও তুমি। ওটা আবার কি? উফ,
নীলা এবার আমার ঠোঁটের উপর ঠোঁট লাগানোর ট্রাই করতেই আমি না না করতে লাগলাম, এ মেয়ে, তুমি আমার দেহ পাবে বাট মন পাবে না। নীলা আমার চুল টেনে, আমার যে দুইটাই লাগবে। পারবো না দিতে। না দিলে জোর করে নিব যে। এই ছাড়ো ছাড়ো, এই অন্ধকারে এইভাবে আমায় একা পেয়ে ইজ্জত নিও না প্লিজ। আমি এনেছিলাম নাকি এই অন্ধকার গলিতে? ছাড়ো না প্লিজ। আজ একটু ভালোবাসতে দাও। না ভালো লাগছে না, ছাড়ো। এটা বলে আমি নিজেকে ছাড়িয়ে নিলাম। বাইরে নীলার দিকে তাকাতে এখন লজ্জা লাগছে। আমি কোনো কথা না বলে লজ্জায় বাসায় এসে বিছানায় শুয়ে পড়লাম। আর সেই নীলার ওই কিস করার কথাটাই বারবার মনে পড়ছে। আমি অত নিজে আনমনে হাসছি। হয়তো প্রথম ভালোবাসার এটাই ক্রেজি ক্রেজি ফিলিংস। হঠাৎ মনে পড়লো নীলার দেওয়া গিফটটা আনবক্সিং করার কথা। আমি নীলার ওসব কথা চিন্তা করতে করতে কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারিনি। মাঝরাতে ঘুম ভেঙে গেল। অনেক ট্রাই করছি আবার ঘুমানোর, বাট ঘুমোতে আর পারছি না। কপালে হাত রেখে শুয়ে আছি। পাশাপাশি আমার সব ভাই বোনও শুয়ে আছে। হঠাৎ আমার ব্যাগ থেকে শব্দ, একটা আস্তে আস্তে শব্দ শুনতে পাচ্ছি। আমি তো প্রথমে অবাক, ব্যাগের মধ্যে শব্দ, খুব ভয় পেয়ে গেলাম। ভুটটুত না তো? আমি আস্তে আস্তে ব্যাগের পাশে যেতেই শব্দটা অফ হয়ে গেল। আমি এবার ব্যাগটাতে হাত ভরে দেখলাম, কই তেমন তো কিছু নেই। আমার চোখে এবার নীলার গিফটটাতে পড়লো। আমি ব্যাগ থেকে বের করলাম। আমি এবার চুপি চুপি ছাদে গেলাম। অবশ্য ঘুম আসছে না, তাই আর কি। ছাদের এক কার্নিশে বসে নীলার দেওয়া গিফটটা আনবক্সিং করতেই, আরে ভাই, এ তো একটা মোবাইল, পুরাই নতুন। আমি মোবাইলটা হাতে নিয়ে বসে আছি আর ভাবছি, এত দামি মোবাইল, তবে টাচ স্ক্রিনওয়ালা, কাল ফেরত দিয়ে দেবো। হঠাৎ একটা নাম্বার থেকে ফোন এলো। প্রথমে আমি রিসিভ না করতে পারলেও পরে রিসিভ করলাম। হ্যালো, ও বাস থেকে শুনলে কি? ওই এতক্ষণ কি করছিল শুনি? কে? তোর বউ। সরি, আমার এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি তো কি হয়েছে? আমি বউ বলছি মানে বউ। আরে কে আপনি? আমি কে? যে আপনি কে? আর ফোন দিয়েছেন কেন অন্যের মোবাইলে? আমার বরের মোবাইলে আমি ফোন দেব না তো আমার সতীন দেবে নাকি? আর আপনি তো ভারী দাজ্জাল মহিলা। কি? জি, কে বলুন, নয়তো ফোনটা রাখছি। এই কুত্তা, আমি নীলা। ও হ্যাঁ বলো। এতক্ষণ এমন করছিলে কেন? আরে বুঝতে পারিনি তো। তা পারবা কেন? অন্য মেয়ে হলে ঠিকই বুঝতে। সরি। বাতো, কি করো? এই তো ছাদে বসে তোমায় দেখি। ছাদে বসে আমায় কিভাবে শুনি? ওই যে দূরে একটা চাঁদ দেখা যাচ্ছে, ওটাকে দেখছি। তুমি তো চাঁদের থেকেও কিছু কম না। ধ্যাত, জি সত্যি বলছি। শোনো না অভ্র, হ্যাঁ তোমার গিফটটা পছন্দ হয়েছে? হ্যাঁ, বাট আমি গিফটটা রাখতে পারবো না, কাল নিয়ে যেও। মানে কি? আমি কি ব্যাগ নেওয়ার জন্য দিছি নাকি? আমি রাখতে পারবো না প্লিজ। অভ্র, তুমি কেন বোঝো না? আমি তোমায় আমার মতো করে রাখতে চাই। ওয়ালেটে 2 টাকাও নেই, আর মোবাইল 15,000 টাকা নিয়ে ঘুরে বেড়ে কী লাভ? উফ, অভ্র, তুমি কেন বোঝো না? কি বুঝবো? তুমি এভাবে যদি প্রাচীন মানুষদের মতো পথ চলো তাহলে তুমি হোঁচট তো খাবি, তাই না? হোঁচট খেতে খেতেই আমি কিন্তু একদিন সাফল্যে পৌঁছাবো। নীলা বারে বারে রেগে গিয়ে, তাহলে তুমি এমন করছো কেন? কই কি করছি? জি, আদর। আমি তো কাছে নেই। যদি কাছে পেতাম না তো গিলে খেতাম। এ মেয়ে, আপনি রাক্ষসী বুঝি? জি, শুধু তোমায় খাওয়ার জন্য। তাই? জি, এই শোনো না, হ্যাঁ। চলো না আজ সারা শহর ঘুরি। আজ মানে এখন নাকি? জি, কেন? এরকম করলে নাকি ওই কাপলগুলো খুব কিউট হয় ও আচ্ছা। আর আর তাদের ট্রু লাভ হয়। কি? ট্রু লাভ। ও ট্রু লাভ। ধুর, ট্রু লাভ মানে সত্যিকারের ভালোবাসা। বুঝলাম ট্রু লাভ। অভ্র, তুমিও না কেন এত ফান করো? ভালো লাগে যে। কাকে? তোমায়। কেন? তোমার মতো আর কেউ আমার এত কেয়ার করে না যে। তার জন্যই তো আমি তোমায় কখনো ছেড়ে যেতে চাই না। তাই? অভ্র, চলো না আজ বাইরে। না, বাইরে কুয়াশা দিয়েছে। প্লিজ। না নীলা, আমি যেতে পারবো না। আর বাসায় আমি না থাকলে সবাই একা হয়ে যাবে। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা নীলা, একটা কথা বলবো? হুম আমি কিন্তু ওদের মানে আমার ভাই বোনদের কখনো ছাড়তে পারবে না। তুমি এদের একসাথে নিয়ে থাকতে পারবে তো? নীলা কিছুক্ষণ চুপ হয়ে গেল। আমি এবার ভেবে নিলাম নীলা থাকতে চায় না। কিছুটা মন খারাপ হয়ে গেল। নীলা হঠাৎ আবার এসে সেই, অভ্র, একটা কথা জানো তো, ওরা শুধু তোমার ভাই বোন নয়, আমারও। ওদের নিয়ে আমার থাকতে আবার কিসের প্রবলেম? তোমায় আর ওদের পাশে পেলে আমি সত্যি খুব খুশি হব। তাই? আই লাভ ইউ।
আমি কথা শুনে খুব লজ্জা পেয়ে গেলাম। কিছুক্ষণ নীরবে রইলাম। ওই, আই লাভ ইউ। আমি লজ্জা হেসে হেসে, এটা না বললে কি নয়? বলো না। লজ্জা লাগেছে। ওরে আমার লজ্জাপতি পোলা রে, আই লাভ ইউ। আমিও কি আমিও? ভালোবাসি কাকে? একটা মেয়েকে। কি? আবার কাকে ভালোবাসিস? আরে বাবা তোমায়। নীলা আবারও হেসে দিল। আমাকে যেন হয়, আর আমি কষ্ট পাই, তোমায় মেরে ফেলবো। এত তাড়াতাড়ি বিধবা হওয়ার প্ল্যান নাকি? নীলা আরও রেখে গেল। তুই না, রাখ, বাই, ঘুমাবো, গুড নাইট। এটা বলেই ফোন রেখে দিল। আমি কল ব্যাক করতে চাইলেও পারলাম না, কারণ আমি টাচ স্ক্রিন মোবাইলে কিছু জানি না। বাইরে পুরাই কাজ। ফোন আসতে লাল আর সবুজ বাটন সামনে আসছিল, এখন আবার কিছুই নাই। আমি এবার মোবাইলটা বক্সে ঢুকে নিচে রুমে নিয়ে এলাম। এবার আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে বুঝলাম কে যেন আমার মাথাটা কোলে রেখে আমার মাথায় হাত বোলাচ্ছে। আমার এতটুকু বুঝতে বাকি রইল না নীলা ছাড়া অন্য কেউ নেই। আমি চোখ না খুলে ওর হাতটা আমার মুখের কাছে এনে কিস করলাম। এই এত সকালে যে! ও দেখি কোনো কথা বলছে না, হয়তো রেগে আছে কালকের জন্য। আমি আরও কোলে উঠে উপরে শুয়ে পড়লাম। ও দেখি আমার পিঠে মাথা রেখে আছে। বাইরে কি সুখ! আমি আরো জড়ো হয়ে ওর কোলে মুখ গুজে, চাই শুধু চাই তোমাকে যে চাই, এই জীবনে চাওয়ার আর কিছু নাই। আমি এবার সোজা হয়ে চোখ খুলতেই সর্বনাশ, ফারিয়ার কোলে আমি। হায় আল্লাহ! আমি সাথে সাথে ওর কোল থেকে উঠে, ফারিয়া আপনি আমার বাসায় কি করেন? ফারিয়া নিজের চুল ঠিক করে, দেখো না বুঝি, এতক্ষণ আমায় আদর করে এখন নাটক করো তুমি। সরি আমি ভেবেছিলাম অন্য কেউ। অন্য কেউ মানে? না সরি, আমি ভেবেছিলাম আমি স্বপ্ন দেখছি। বাট অফ্র, আমার না খুব ভালো লাগছিল, করো না ওভাবে আদর। এটা বলে ফারিয়া আরো কাছে আসলো। এই দূরে সরেন প্লিজ, দূরে সরেন। ওকে বাবা, এখন করতে হবে না, আজ বাসরাতে করবা কেমন? আমি দুজনে বারবার অবাক হচ্ছি। বাসরাত মানে? জি, যেখানে স্বামী স্ত্রী থাকে। তো আমি কি করব? তাদের পাহারা দেবো নাকি? নটি ছেলে, তুমি তো আমায় পাহারা দেবে সারা রাত। ফারিয়া আপনি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যান। মানে কি? জি এক্ষুনি বের হয়ে যান ফার্স্ট। ফারিয়া রেগে উঠে কি, যত বড় মুখ নয় তত বড় কথা। ওয়েট, তোকে আজই কলেজ থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছি। আমি শুনে কেমন কাঁদো কাঁদো হয়ে গেলাম। সাথে সাথে প্লিজ ম্যাম এমন করবেন না, প্লিজ ম্যাম। ফারিয়া এবার হো হো করে এসে দিল। এই তো এখন এলিনা লাইনে, চল বাইরে চল। আমি আর ফারিয়া বাসার বাড়ি যেতেই আমি পুরাই বারে বারে তাজ্জব হচ্ছি। বাইরে ফারিয়ার গাড়িটা পুরাই ফুল দিয়ে সাজানো। ফারিয়া মানে কি এসবের? আজ আমাদের বিয়ে যে। আমাদের মানে? তোমার আর আমার। ইম্পসিবল। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, পুরো মহল্লা। সবাই আমার দিকে আঙ্গুল তুলে আর ছিছি করছে। আমার ভাই বোনগুলোকে দেখতে পাচ্ছে না, তারা কোথায়? তার মানে ফারি ওদের কিছু করেনি তো? আমি হাত জোর করলাম, ফারি আমার ভাই বোনেরা কোথায়? ফারি এসে ওরা সবাই গাড়ির ভেতরে বসে, ওরাই তো আমাদের বিয়েটা দেবে। মানে কি? দেখো ফারিয়া, আমি তোমায় বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। তোর মতো এতিমকে আবার কে বিয়ে করবে? তোর ভাগ্য ভালো আমি করছি। সবাই তো আপনাদের মতো হয় না। আমি এবার চিৎকার করলাম, এই তোরা গাড়ি থেকে নাম। আর হ্যাঁ ফারিয়া, এক্ষুনি আপনি এই গাড়ি নিয়ে চলে যান, আর যা পারেন তাই করুন। আমি একটা মেয়েকে ভাবে ধোকা দিতে পারবো না ভালোবাসার নামে। ফারিয়া মাটিতে লাঠি মেরেই, বুঝলাম কাকে তুই ভালোবাসিস। এটা বলে ফারিয়া রেগে হনহন করে গাড়িতে চেপে গেল। কিছুক্ষণ পর নীলা এলো, আর সাথে দেখি ওর আব্বুকেও নিয়ে আসছে। আমি ওদের দেখে ছুটে বাসায় গিয়ে বাসার নোংরা জামা কাপড়গুলো সরিয়ে বাসার জায়গাটা পরিষ্কার করে দিলাম। সবই তো শুনলাম নীলার মুখে অব্র। নীলা কী সব বলে দিয়েছে আমার ব্যাপারে? জি, তবে কি জানো তো অব্র, আমার মনে হয় না তোমার সাথে আমার মেয়ে থাকতে পারবে। এটা শুনে আপু, তুমি এসব কি বলছো? নীলার আব্বু গভীর হয়ে, চুপ কর নীলা। অব্র, তোমার বাবা একটা কথা বলি, শুনবে? জি আঙ্কেল বলুন। তুমি আমার মেয়েকে ভুলে যাও। ওকে আঙ্কেল, ট্রাই করবো, তাতে আপনি যদি খুশি হন। এটা বলে আমি মাথা নিচু করে নিলাম, আর আমার চোখ থেকে ফোঁটা ফোঁটা নিজের অজান্তে পানি বের হয়ে এলো। আমি ওদের বুঝতে দিলাম না। আঙ্কেল আপনারা বসুন, আমি নাস্তার ব্যবস্থা করছি। আমি এবার সোজা নাস্তা নিয়ে রুমে আসলাম। দেখি নীলার আব্বা আমার অবস্থা ফিল করতে পেরে হাসছে। আমি এবার খাবারের প্লেটটা ধরিয়ে দিয়ে, আঙ্কেল আমার যতটুকু সামর্থ্য ততটুকুই আমি এই প্লেটের মাঝে জোগান দিতে পেরেছি। নীলা আমার দিকে একটা রাগী লোক দিয়েই, না না বাবা, তুমি যেটা এনেছো সেটাই অনেক। আমি ওদের থেকে দূরে গিয়ে মেঝেতে বসলাম। সাথে সাথে নীলা উঠে, অভ্র,
এখানে এসে বসো। না নীলা, তোমরা বসো। নীলা সোজা আমার কাছে এসে আমার হাত দুটো ধরে। তোমায় যেতে বলছে না? নীলার আব্বু আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। আমি হাসলাম। আঙ্কেল, আপনি তো খাচ্ছেনই না। নীলার আব্বু হাসলো। না, খাচ্ছি না বলতে তোমাদের ব্যাপারগুলো দেখছি। আমি নীলা খুবই লজ্জা পেলাম। আঙ্কেল, ব্যাপারগুলো বলতে? নীলা সাথে সাথে আমার হাতে একটা চিমটি কাটে। ওই, তোকে কি সব জানতে হবে নাকি? লজ্জা করে না? আমাকে নীলার আব্বুর পাশে বসিয়ে দিল, আর আমার পাশে নীলা। আমি নীলা থেকে একটু দূরে বসলাম। নীলার আব্বুর ওই কথাটা, মানে নীলাকে বলে যাওয়ার কথাটা বারে বারে মনে এনে দিয়ে বড়ই আমার মনে ব্যথা দিচ্ছে। তবুও হাসি মুখে আছি। কথায় আছে না, ছেলেদের বুক ফাটলেও তো কোনোদিন কারো কাছে প্রকাশ করা যায় না। নীলার আব্বু আমার হাতে হাত রেখে, অব্র, তুমি নীলাকে ভুলে যেতে পারবে? কিভাবে যে বোঝাবো আমি নীলার উপর কতটা এখন আকৃষ্ট হয়ে পড়েছি। সেটা যদি আজ নীলার আব্বুকে বোঝাতে পারতাম, তাহলে তো আমার মনের জ্বালা কিছু হলেও মিটতো। আমি আবার নীলার আব্বুর দিকে তাকালাম। জি আঙ্কেল, পারবো। নীলার আব্বু অবাক হয়ে। নীলা, অব্র কি বলেছে? নীলা এবার হেসে এসে, আবু ছাড়ো তো। আমি এখন একটা বিষয় ভেবে পাচ্ছি না যে এরা দুজন এত হাসাহাসি করছে কেন। আমাকে নিয়ে ব্যঙ্গ করার কি আছে? নীলা আমার কাঁধে হাত রেখেই, ওই, কি? তুমি আমায় ভালোবাসো না বলো? জানি না, বাট কেন? উফ, অভ্র, আমি ভেবেছিলাম তোমায় একটা সারপ্রাইজ দেব, তুমি তো পুরাই নষ্ট করে দিলে। সারপ্রাইজ মানে? না, আর সেটা দেবই না। নীলার আব্বু আমাদের দুজনের কাণ্ড কারখানা দেখে বাইরের দিকে তাকালো। হয়তো নীলার আব্বু লজ্জা পাচ্ছে আমাদের একসাথে এভাবে কথা বলতে দেখে। নীলার আব্বু এবার উঠে, অব্র, আমি তাহলে আজ আসি। আঙ্কেল এই তো এলেন, আর একটু বসুন। না বাবা, আমি আসি, আমার আবার চেম্বারে গিয়ে বসতে হবে। আচ্ছা আঙ্কেল। নীলা, তোর অব্রকে সারপ্রাইজ দেওয়াটা খুব কঠিন ব্যাপার। ছাড়, আমি আসি রে। আর হ্যাঁ, সোজা বাসায় যাবি, আর দুধওয়ালা এলে ওকে টাকাটা দিয়ে দিস। এটা বলে আঙ্কেল বেরিয়ে গেল। নীলা রেখে আমার উপর চেপে গিয়ে, এই, তোকে আমি বিয়ে করব। আর সম্ভব না, তোমার আব্বু তো বললো তোমায় বলে যেতে। তুমি কি সত্যি আমায় ভুলে যাবে নাকি? জি, পরিস্থিতি আমায় ভোলাতে সক্ষম হবে। নীলা আমায় রাগ দেখি, যা, ভুলে যা তো আমায়, তুই তো আমায় ভালোই বাসিস না। এটা বলে মুখ ফুলিয়ে আমার বুকে মাথা গুঁজে দিল। হায়, এতক্ষণ আমি এত কষ্ট পাচ্ছিলাম, বাট নীলার মাথা আমার বুকে আসাতেই কেন জানি না সব কষ্ট কোন দিক দিয়ে পথ খুঁজে নিল। নীলার এবার বুকে গুঁজে আমাকে জড়িয়ে, জানতে চাইছিলে না কি সারপ্রাইজ? জি কি? আমাদের সম্পর্ক আপু মেনে নিয়েছে, আর আব্বুকে আমি একটু মজা করার জন্য বলেছিলাম, বাট তুমি সব নষ্ট করে দিলে। কথাই বলবে নীলাকে ছাড়া আমি বাঁচবো না, আমি নীলাকে ভুলতে পারবো না। ওসব কিছু না, আমি ভুলে যাবো কুত্তা, তুই একটা বিলাই। এটা বলে আমার বুকে কিল ঘুষি মারতে লাগলো। নীলার ওই কথাটা শুনে আমার চোখেতে নিজের অজান্তে পানি এসে গেল। আমি নীলার হাত চেপে ধরে নীলার মাথার উপরে মুখটা রেখে একটা লম্বা শ্বাস নিয়ে নীলার মুখটা তুলে, নীলা তুমি সত্যি বলছো? নীলা আমার এমন কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। আর বিশেষ করে আমার চোখের পানি দেখে নীলার চোখেও কেমন পানি জমতে দেখা গেল। নীলা আমার চোখের পানি মুছতে মুছতে, অব্র, সত্যি বলছি আমি। আর হ্যাঁ, আমি চাই না তোমার ছাড়া অন্য কারোর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখতে। তুমি আমার স্বপ্ন, এখন সব থেকে বেশি প্রিয় তুমি আমার। এটা বলে আবার আমার বুকে মাথা গুঁজে কান্না শুরু করে দিল। আমি নীলার মাথায় একটা কিস করলাম। হ্যাঁ, আমি তোমায় অনেক ভালোবাসি, বাট কি বাট? তুমি কি পারবে আমার এই কুড়ে ঘরে তুমি নিজের একটা ঘর বাঁধতে? তুমি কি পারবে আমার ছোট্ট ভাই বোনগুলো খেয়াল রাখতে? তুমি কি পারবে আমার জোটানো খাবার খেতে? নীলা আমার বুকে ফুপিয়ে ফুপিয়ে, চাই না কোনো রাজাবাড়ি, চাই না কোনো রাজকীয় খাবার, চাই না কোনো রাজ্য, আমি শুধু তোমায় পেতে চাই, আর তোমার মমের রাজত্বে একটু জায়গার অংশীদারি হতে চাই। তাই? নীলা আমার দিকে তাকায়। হুম, এটা বলে নীলা আমার কপালে আলতো ছোঁয়ায় কিস করলো আর বলল, খুব ভালোবাসি আমার পিচ্ছি বাবুটাকে। নীলা আমার এভাবে জড়িয়ে ধরে আছে। এই ছাড়ো। না, ছাড়বো না। কেন? আমি তোমার বাবুটাকে জড়িয়ে আছি। হ্যাঁ জানি তো। তুমি কি জানো জড়িয়ে থাকা থেকে কি হতে পারে? জি না, আমাদের একটা বেবি হবে নাকি? বাইরে আমি তো লজ্জায় পুরো লাল হয়ে গেছি নীলার এরকম কথা শুনে। ধুর, পাগল নাকি? তবে বলছি যেভাবে জড়িয়ে ধরে থাকলে কেউ দেখে নেবে তো। চুপ, না হলে কিন্তু মার খাবা। হ্যাঁ খেতে চাই তো তোমার এই দুষ্টু ঠোঁটের মিষ্টি মার। নীলা মুচকি এসেই, তা তো হবে না মশাই, কেন গো? ওটা পেতে হলে অনেক কষ্ট করতে হবে যে। তাই? তাহলে চলো আজই খেতে আঙ্গুল দিয়ে ফেলি। নীলা সাথে সাথে আমার চুল টেনেই। এই কুত্তা, চুপ। আমি নীলার হাত দুটো ধরলাম।
চলো না। না বাবু প্লিজ। উফ, মন করছে তো খুব কি? তোমায় আমার বেবির আম্মু বানানোর। আমি এখন তো নিজেই বেবি, আমায় আবার বেবির আম্মু বানাবে? হ্যাঁ তো, সে বেবির আম্মু আমার সাথে এখন গুলো করছে। অভ্র, তুমি এমন কেন? কেমন? এত মজাদার একটা মানুষ কিভাবে হয়? জানি না, হয়তো স্পেশাল কারোর জন্যই হয়। ও তাই? তার মানে আমি স্পেশাল। জি বাবু। নীলা আমায় আবারও চেপে ধরল খুশিতে। আই লাভ ইউ বাবু। লাভ ইউ টু বেবি। নীলাকে আজ অসাধারণ লাগছে। একটা নীল রঙের কামিজ পরে আসছে, কানে হালকা দুটো ঝুমকো আর ঠোঁটে হালকা লিপস্টিক। নীলা ঠোঁটে নিচে তেলটা আমায় বারে বারে ক্রাশ খেতে বাধ্য করছে। মনে হচ্ছে এই মেয়ে যাকে আমি আমার মন রাজ্যের রানী বানাতে পারবো। নীলার দিকে আমি তাকেই, নীলা শোনো, হুম। বলছি রাস্তায় বেশি আর ঘোরাফেরা করবে না। কেন? আরে বাবা, বুঝো না কেন? তোমার রূপের আগুনে তোমার চারপাশে থাকা মানুষজন তো জ্বলছে যাবে। নীলা লজ্জা পেয়ে। তাই? এত হেসো না। কেন? তোমার হাসিতে যে পরিমাণ সুগার আছে তাতে আমার ডায়াবেটিক্স হওয়ার চান্স বেশি। তখন আমার ড্রাইভার কে নেবে শুনি? তাই? সমস্যা নেই বাবু, তোমার শ্বশুর ডাক্তার। আমি তো শ্বশুর আব্বুর পেশেন্ট হতে চাই না। তবে কার হতে চাও শুনি? আমি তো তার মেয়ের পেশেন্ট হতে চাই। অভ্র, তুমিও না। এটা বলেই আমার কোলে চেপে গিয়ে আমার বুকে মাথা রেখে, অভ্র, কথা দাও আমাকে কখনো ছেড়ে দূরে কোথাও যাবে না। আমাকে তো যেতেই হবে। নীলার সাথে সাথে কেমন যেন হার্টবিটটা বেড়ে গেল। আর কথাটা শুনে মানে অভ্র? বাইরে নীলা এখন আমার উপর খেপে গেছে রে। রেগে পুরাই আগুন। ওকে আর টাচ পর্যন্ত করতে পারছি না। আমার গাড়ির উপর চেপে আমার চুল টেনে ছিঁড়ে ফেলবে এমন অবস্থা। এই ছাড়ো বাবু, কি করছো? চুলে লাগে তো। কুত্তা, তোকে আজ আমি মেরে শেষ করে দিব। তুই এমন ভাবে কথা বলবি কেন? জানিস না আমার কষ্ট হবে। আচ্ছা বাবা, সরি, এখন তো ছাড়ো। না, ছাড়বো না। তুমি অনেক বড় শয়তান। এটা বলেই রেগে আমার বাসা থেকে বেরিয়ে গেল স্কুটি নিয়ে। উফ আল্লাহ, কি রাগ রে ভাই এ মেয়ের। নীলা রেগে চলে গেল। কি আর করবো, আমি বসে আছি। কিন্তু মন আর মানতে চাইছে না। যদি পাগলিটাকে একবার চোখের সামনে পেতাম তাহলে মনে তো অনেক শান্তি পেতাম। দুপুর হয়ে গেল, আমি এবার খাবার আনতে যাব হোটেলে। ঠিক তখনই নীলা আমাদের বাসার সামনে এসে। রায়ান, রিয়া। আমি জানালা দিয়ে মুখ বাড়িয়ে, ওরা বাসায় নেই, আসছি দাঁড়াও। বাইরে নীলা কোনো কথা না বলে দেখি বাসায় এলো আর হাতে খাবারের থলে। এগুলো এক সাইডে নামিয়ে দিয়ে বেরোবে তখনই, এই নিলাম, আমি না বলেছি প্রতিদিন বাসায় খাবার পৌঁছানো লাগবে না? নীলার সাথে সাথে রেগে, এই শোনো, তোমায় দিয়ে যায়নি, ভাই বোনদের দিয়ে যাচ্ছি। নীলা রাগ দেখে আমিই ভয় পাচ্ছি। আমি কেমন গলিয়ে ফেললাম। তাই বলে প্রতিদিন কেন? নীলা মেজাজ দেখি। আমি না বললাম তোমায় দিয়ে যায়নি? এটা বলে নীলা বাসার বাইরে থেকে বের হতে চাইলো। এই বাবু কোনো সাড়া না দিয়ে, এই শোনা নীলা, আমার পরি কই গো? আমার কোনো কথা জবাব না দিয়েই আবার স্কুটি নিয়ে চলে গেল। বাপরে, কি মেয়ের রাগ রে। না, এখন ওর কাছে যাওয়াটা ঠিক হবে না, নয়তো আমায় মেরে টানিয়ে দেবে। নীলা যেহেতু খাবার দিয়ে গেল, আমি আর কোনোরকম হোটেলের দিকে এগোলাম না। কিছুক্ষণ পর দেখি আমার বাসার বাইরে ফারিয়াও আসছে। আমি তো দেখি অবাক, এই বর দুপুরে ফারিয়া এখানে কেন? কোনো আবার অঘটন ঘটাতে আসছে না তো? সোজা আমার বাসার ভিতরে ঢুকে, অফ্র, বাইরে আসো। কেন? আসো না। আমি একটু মেজাজ দেখি, পারবো না। আর আমার বাসায় আপনার কাজ কি? পারে একটু মুখ ফুলিয়ে। অফ্র, আসো না। এটা বলে আমার দুটো হাত ধরে টেনে ওর গাড়ির কাছে নিয়ে গেল আর ডিক্কি খুলে আমার হাতে কিছু থলে ধরিয়ে দিয়ে, এগুলো তোমাদের জন্য। থলেগুলো বেশ ভারী, বাট কি আছে এর মধ্যে? কি এগুলো? কিছু তোমাদের জন্য খাবার আর কিছু তোমাদের জন্য ড্রেস। আমার তো শুনেই পুরো মেজাজ খারাপ হয়ে গেল। না, আমাদের আপনার কিছুই লাগবে না। ভারী কিছুটা হেসে, আরে বাবা, আমি তো তোমার হবু বউ, আর আমি দিলে ক্ষতিই বা কি? আমি বলছি না আমরা নিতে পারবো না। আর কি আমার বউ? কেন আমি? দেখুন ফারিয়া ম্যাম, আমি বামুন হয়ে হাত ধরতে যেতে পারবো না। আর যদি ধরতে হয় আপনাকে নয়, আমি নীলাকে সিলেক্ট করব, আর করেওছি। সাথে সাথে ফারিয়া রেখে চলে। আমি কি খারাপ দেখতে? আমি কি এতটাই বিশ্রী নাকি যে আমায় তোর জীবনসঙ্গী করতে প্রবলেম হচ্ছে এত? আপনি দেখতে মাশাল্লাহ, তবে আপনার মনটা বিশ্রী। আপনি আমায় ব্যবহার করতে চলেছেন। আপনি তো আমায় বিয়ে করবেন আপনার আব্বুর সম্পত্তির ভাগ পাওয়ার জন্য। অফ্রো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, সব সম্পত্তি তো তোমার আর আমারই থাকবে, তাই না? আমি চাই না কোনো সম্পত্তির ভাগ। আমি তো তাকেই চাই যে আমায় নিজের থেকে বেশি ভরসা দেবে,
আমার নিজের বুকে আঁকড়ে ধরে রাখবে। ফারিয়া ওই রোদে দাঁড়িয়ে ফর্সা গাল দুটো পরে লাল টকটক হয়ে গেছে। মেয়েটি দেখতে খারাপ নয়, খুবই সুন্দর। বুঝতেই পারছেন তো, বড় লোকদের সব মেয়েরা দেখতে খুব আহামরি হয়। ফারিয়ার গোটা মুখ ঘেমে ঝরতে শুরু করলো। আমি ওই থলেগুলো ওর গাড়িতে তুলে আবার আমি রুমে এসে বসে আছি। মেয়েটা ওভাবে দাঁড়িয়ে থাকা দেখে আমার ভালো লাগলো না। মেয়েটা কেমনভাবে রোদে দাঁড়িয়ে আছে, তাই আমি একটা ছাতা নিয়ে ওর কাছে যেতে ফারিয়া কিছুটা মুসকে মুসকে হাসছে। আমি ছাতা বাড়িয়ে, এই নিন, ছাতাটা মাথার উপরে নিন। মানে কি আবার, আপনি তো মনে হয় না এখান থেকে যাবেন, তাই ভাবলাম আপনি কেন রোদে দাঁড়িয়ে থাকবেন, আর আপনার এত সুন্দর সৌন্দর্য কেন রোদে চলে যায়, তাই ছাতাটা দিতে এলাম। আর হ্যাঁ, পাশে একটাই ছাতা আমাদের, কাইন্ডলি যাওয়ার সময় দিয়ে যাবেন। ফারিয়া কিছুক্ষণ ইমোশনাল হয়েই, তবু আমায় তুমি বাসার ভেতরে নিয়ে যাবে না? সরি, গরিবের বাসায় আপনি ঢুকলে আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। আমার বাসা অনেক নোংরা, দুর্গন্ধ, আর সব থেকে বড় কথা হলো কি, আমার বাসার একটা এতিমখানা, আর আমি চাই না আপনি যেটাকে বেশি করে ঘৃণা করেন সেটার ভিতরে পা রাখুন। এটা শোনার সাথে সাথেই, অফরো, তোমায় যদি আমি নিজের না করতে পেরেছি তো আমার নাম ফারিহা নয়। এটা বলে আমার ছাতা ধরিয়ে দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে গেল। ফারিয়া এমন জ্বলতে দেখে আমি আজ খুব খুশি হলাম, কারণ আজ ওর যোগ্য জবাব দিতে পেরেছি। আমি এবার রুমে এসে বসলাম। বাসায় একটা ইলেকট্রিক ফ্যান ছিল, সেটাও দেখে এখন ঘুরছে না, হয়তো খারাপ হয়ে গেছে, তাই হাত পাখাটা নিয়ে এদিক ওদিক ঘোরাচ্ছি। কিছুক্ষণ পর সবাই দেখে হাজির হলো, মানে আমার ভাই বোনেরা সবাই এতক্ষণ বাইরে খেলাধুলায় ব্যস্ত ছিল। বাসায় আসতে আমি ওদের খাবারটা দিলাম। আমি প্রতিদিন শেষে খাই, যতটুকু ওদের দিয়ে বেঁচে থাকে, কারণ আমি ওদের বড় ভাই। এখন আমি ওদের আব্বু আম্মুর মতোই। সবার খাওয়া দাওয়া সারিয়ে আমিও খাওয়া সারলাম। এই কদিন পেট ভরে খেতে পাই, মানে যতদিন নীলা খাবার দিয়ে যাচ্ছে। এর আগে তো ওদেরই পেট ভরে ভালো মতো খাবার হতো না, আমার কিভাবে হবে? খাওয়া সেরে বিছানায় শুয়ে আছি, কপালে ডান হাত দিয়ে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুমাতে পারছে না। শুধুই নীলার মায়াবীর আগে মুখটা সামনে আসছে, আর আমি নিজেই মুসকে মুসকে হাসছি। নীলা খুব রেগে আছে এখনও, হয়তো আমার জন্য। নীলার দেওয়া মোবাইল পাশে রাখা আছে, যদি নীলা কল করে। সে আশায় আমার আর ঘুমানো হলো না। প্রায় সন্ধ্যা হতে চলল, কিন্তু এখন আমার কোনো কল করলো না। খুবই রেগে আছি আমি, বুঝলাম। আমি এবার ঠিক করলাম নীলার বাসায় গিয়ে নীলার রাগ ভাঙিয়ে পাগলিটাকে একবার এক নজরে দেখে আসবো। মনটা একদম মানতে চাইছে না। নীলার বাসার ঠিকানা আমি জানি, সো কোনো প্রবলেম নেই। বাসার সামনে গিয়ে কলিং বেল টেপার কিছুক্ষণ পরে দেখি দরজা খুলো নীলা। আমাকে দেখে আবার দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই আমি আমার দুই কান ধরে, এই সরি প্লিজ বাবু। নীলা আবার দরজা খুলে সোজা চলে গেল বাসার ভেতরে। আরে বাপরে, খুব রেগে আছে তো মহারানী আজ। উফ, কেমন বললাম রে বাবা, ছেলে এত রাগ। আমি এবার দরজা বন্ধ করে নীলার কাছে গেলাম, দেখি মুখ ঘুরিয়েছে। আমি ওর পাশে গিয়ে দাঁড়াতেও টের পেয়ে, কি ব্যাপার, এখানে কি? শালা এত রাগ দেখিয়ে বলছে যেন আমি আসতেও নিয়ে সাপের পা দেখছে। আমার আশাটাই দেখি এখন ভুল। বাইরে মেয়েদের রাগ আর সাপের বিষ দুটোই কিছু অংশ কম না। ওই পাঠিগারা, রাগ করবা না কিন্তু, সত্যি আপনার খুবই রাগী। তবে এক্সপিরিয়েন্স নেই গার্লফ্রেন্ড কেমন রাগ করে। হাই পিচ্ছি পণ্ডিত, একবার ভালোবাসে ধোকা খেয়ে আর কতকাল সিঙ্গেল থাকবি রে? সরি, ধোকা নয়, পরিস্থিতি চাপে একে অপরকে ছাড়তে বাধ্য হয়েছিলাম। আমি নীলার কাঁধে হাত রেখেই, ব্যাপার মানে? জি, আপনি এখানে কেন? আপনার তো অন্য মেয়ের কাছে যাওয়ার কথা। ইস রে, সেই এক কথা নিয়ে পড়ে আছে। আমি এখানে কারণ আমার একটা হবু শ্বশুরের বাসা, আর সব থেকে বড় কথা আমি এখানে এজন্য এলাম কারণ আমার বাসায় শ্বাসকষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল আমার হার্টবিটটা থেমে যাচ্ছে বারবার। কেন? অক্সিজেন ছাড়া কি হার্টবিট চলে? ও, তাই এখানে কি করো? হসপিটালে যাও, অক্সিজেন তারা দিবে। আমার অক্সিজেন তো আমার পাশে দাঁড়িয়ে। এই অক্সিজেন পৃথিবীর সব অক্সিজেনকে হার মানায়। মানে? তুমি তো আমার অক্সিজেন, আর তোমাকে দেখে তোমার হার্টবিট চলে। নীলা কিছুটা মুচকে আসলো আমাকে বুঝতে না দিই। হার্টবিট না, আরও কিছু। ফ্ল্যাটিং এর মাস্টার তো আপনি, তাই এভাবে কয়টা মেয়ে পটিয়েছেন শুনি মিস্টার পিচ্ছি পণ্ডিত মশাই? আমি ফ্ল্যাটিং করি না, সবই মনের একটা অংশের অনুভূতি। ও মা গো, টুরু লাভ। এটা বলে নীলা আমার কাঁধে মাথাটা রেখে খুব জোরে আসতে লাগলো। আমি নীলাকে ওভাবে আসতে দেখে, এই মেয়ে, ওভাবে হেসো না, আমি কিন্তু থানায় ডায়েরি করব। কেন? তোমার হাসিটাতে এতটাই মিষ্টি যে কারো মন চুরি করে নিতে পারবে, আর আমার তো অলরেডি করে নিয়েছো, তার জন্য। তাই? তুমি তো আমার, তাহলে অবশ্যই তোমার মন্ত্র আমার। বাট তুমি তো বিনা পারমিশনে মন নিছো আমার থেকে, একটা চোরনি। কি? আমি চোর? ও সরি, আমার মন চুরি করা এক মহা বড় চোর। বাইরে নীলা এবার আমায় একটা দেয়ালের সাইডে নিয়ে, অভ্র, তোকে আমি কিন্তু মেরেই ফেলবো।
চোর নি। নীলা লজ্জা পেয়ে একটা মুচকি এসে বলল, ওই চুপ করো, নয়তো তোমার যা আছে সব চুরি করে নিব। মানে কুত্তা কিছু যেন বুঝে না। কি বলবো তো? তুমি অনেক ফাজিল। তোমায় বললে তুমি আমার সব চুরি করে নেবে। আরে বাবা, কি চুরি করব? নীলা এবার খুব আসতে লাগলো আর আমার বুকে মাথা দিয়ে, ওই যে ওটা কো। আরে ভাই কোনটা? ওয়েট দেখাচ্ছি। এটা বলে আমার শার্টের বোতাম খুলতে লাগলো। আমি এবার পুরোটা বুঝতে পেরে, ও ভাই সাহেব, আমি সাথে সাথে নীলার দুটো হাত ধরে, এই না না, আমার পাঠক পাঠিকারা আছে। তাতে কি, আমি তো সব চুরি করব আজ। ওয়েট তোমায় করতে হবে না, আমি তো আছি। এটা বলে আমি নীলা ঘাড়ে একটা কিস করতে নীলা কিছুটা ঝাঁকুনি দিয়ে উঠলো। নীলা কিছুটা ভয় পেয়ে, অভ্র, আমি তো মজা করছিলাম। উফ, আমি তখন সিরিয়াস। বাবু না, হুম, আজ তো আমি চাঁদ দেখবই, আর চাঁদের জোশ নাও। প্লিজ অভ্র বাবু না। চুপ। আমি নীলার কানে ফিস করে আমি আবার একটা কিস করতে নীলা আবার চোখ বন্ধ করে আমি খুব জোরে চাপড়ে ধরে। অভ্র বাবু প্লিজ, ভয় করছে। আমি আবারও কানে ফিস করে বললাম, আমি তো আছি, কিচ্ছু হবে না। প্লিজ অভ্র, প্লিজ ছাড়ো না। আমি আরো দুষ্টুমি করতে থাকলাম। নীলা আরো কেমন করছে আর বলছে, প্লিজ বাবু, ভয় করছে গো, প্লিজ ছাড়ো না। আজ নয়, অন্যদিন যা করার করবা, ভয় করছে গো। এই চুপ করো না গো, আমি বলছি না কিচ্ছু হবে না। আস্তে আস্তে নীলা শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে চলছে আর নীলা এখন আমায় জড়িয়ে ধরে আছে খুব জোরে। উফ বাইরে সে একটা ফিলিংস যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা ভালোবাসার জাদুর ছাপ্পি পেয়েছে তারাই বোঝে কতখানি মজা এতে। এরপরে যেটা হলো সেটা তো বড় ইতিহাস। আমি এখনও নীলার কাছে আছি, কারণ নীলার আব্বু আজ বাসায় ফিরবে না। চেম্বার থেকে সোজা হসপিটালে যেতে হবে, কেননা তার রাতে ডিউটি আছে। এখন প্রায় বাজে রাত 12টার মতো। ওদিকে আমার ভাই বোনদের জন্য খুব চিন্তা হচ্ছে। নীলা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। আমি নীলাকে এখনো বলিনি বাসা যাওয়ার কথা, নয়তো রেগে যেতে পারে। এখন তো আমার বাসাতে যেতেই হবে। বাবু, কি হলো? বাবু উঠে বসো, আমায় যেতে হবে তো। কই যাবা তুমি এত রাতে? বাসায় যেতে হবে তো পাগলি, ওরা সবাই একা আছে তো। আহ বাবু, একটু পরে যেও। না বাবু, আমার বাসায় যেতে হবে, রাত তো অনেক হলো। বাবু প্লিজ। বাবু ওরা ভয় পাবে, ওদের একা থাকতে সমস্যা হবে। আচ্ছা তাহলে আমিও যাব। কই যাবো তুমি? কেন, তোমার বাসায়। পাগল নাকি তুমি? ওখানে গিয়ে কি করবে শুনি? ঘুমাবো চলো। না, তুমি এখানেই ঠিক আছো, আর কেউ দেখে নিলে সিন ক্রিয়েট হবে। এই সিনকেট মানে কি? আমি তো তোমার হবো বউ, তাই না? আমার তো অধিকার আছে ওখানে থাকার। ও আল্লাহ, এই মেয়েকে বোঝানো কঠিন ব্যাপার। আচ্ছা চলো তাহলে। এবার আমরা দুজন আমার বাসায় চলে আসলাম। দরজা খোলা আছে, সবাই ঘুমিয়ে আছে। রাহিনকে টাকা দিয়ে গিয়েছিলাম আর বলে গিয়েছিলাম আমার আসতে লেট হলে হোটেল থেকে খাবার নিয়ে এসে খেয়ে নিবি। ওরা তাই করেছে। বাসায় আসতে কেমন ক্ষুধা লাগছে, দেখি খাবার একটা আছে। আমি তো একা খেতে পারি না, নীলাও আছে। আজ ওরা দেখি গোটা তক্তাটা ঘিরে ঘুমাচ্ছে। তার কি করার, আমি মেঝেতে বিছানা পেতে আসেন মহারানী। নীলা একটু আশ্চর্য হয়ে, কোথায়? এখানে ঘুমোতে। আমি জানি নীলার প্রবলেম হবে মেঝেতে ঘুমাতে, তবুও নীলা আর কোনো কথা না বলেই ওকে। এবার নীলা মেঝেতে শুয়ে পড়লো। ও আমার দিকে তাকিয়ে আছে। আমি প্রায় বুঝতে পারছি নীলার প্রবলেম হচ্ছে, তাই আমি আমার মাথার বালিশটা নিয়ে ওর কোমরের কাছে দিয়ে, এবার ঠিক আছে নীলা, আর কোনো সমস্যা হবে না তোমার। কই, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। এই নাও বালিশ, তুমি মাথা দাও। আরে না, আমার লাগবে না, তুমি তোমার নিচে দাও, আরাম পাবে। আমার আরাম তো তোমার পাশে শুয়ে তোমাকে দু চোখ ভরে দেখা। তাই জি আমার বাবুটা। আমার গাল দুটো টেনেই বলল। নীলা কেমন জানি না আমার দিকে তাকিয়ে আছে। আমার তো পেটে ছোটো ডন টানছে। আমার চোখ মুখ দেখেই, অফ্র, তোমার কি কিছু সমস্যা হচ্ছে? কই না তো। কিছু তো একটা হচ্ছে, খুলে বলো। আরে বাবা, কিছুই হয়নি। আমি একটু মেজাজ দিকে কথাটা বলতেই, ও আচ্ছা, যাও ঘুমাও, বাই। এটা বলে আমার থেকে মুখ ঘুরিয়ে নিল। কিছুক্ষণ পর আমার দিকে মুখ ঘুরে গাল দুটো ফুলিয়ে, কুত্তা, আমি যে এতক্ষণ অভিমান করে আছি একবারও মানাতেও এলো না। আমি ওর দিকে তাকিয়ে হাসছি আর মাঝে মাঝে জিভ বের করছি ওকে আরো রাগানোর জন্য। এই রাগাবে না। আমি তো কাউকে রাগাচ্ছি না, আমি তো একজনকে জ্বালাচ্ছি। এটা বলে আমি আবারও জিভ বের করতেই আমার জিভটাতেও একটা কামড় বসালো। আহ, এই রাক্ষসী ছাড়ো গো। আর রাখবি বল আমাকে। না, আর কখনোই রাগাবো না। এবার নীলা আমার জিভটা ছেড়ে আমার উপর পা তুলে আমাকে খুব জোরেই চেপে জড়িয়ে আছে। এই অফ্র, চলো না আইসক্রিম খাই। পাগল নাকি, অনেক রাত। এদিকে আমার আবার ওয়ালেটের অবস্থা খারাপ, টাকা নেই বললে চলবে।
চলো না গো বাবু প্লিজ। না, রাত অনেক। তুমি যাবে কি না? না, বলছি তো। এবার আমার গোটা মুখেই কিস করতে লাগলো। উফ, কি যে ভালো লাগছে না। হাই কিস রে, শুধু সবসময় পেতাম। এইবার চলো বাবু। ও আল্লাহ, তুমি যদি এমন করে কিস করো, কেউ কি আর না যেয়ে পারে? আমি উঠে আমার ওয়ালেট চেক করতেই আমি দেখলাম যা টাকা আছে ওতে নীলার একটা আইসক্রিমের দামটা হবে মাত্র 350 টাকা পড়ে আছে। আমি নীলা বেরিয়ে পড়লাম আইসক্রিম খেতে। সারা শহরের বুকে অন্ধকার নেমে এসেছে। ল্যাম্পপোস্টের আলোতে দুজনে একে অপরের হাত ধরে নীলা আমার কাঁধে হাত রেখে হাঁটছে। রাস্তা দেখলাম একটা আইসক্রিম রেস্টুরেন্ট। ওখানে ঢুকে নীলা আমাদের দুজনের জন্য 2 পিস আইসক্রিম অর্ডার দিল। আমার তো আর সাথে সাথে বুকটা কেমন দূর দূর করলো। টাকা নেই তো আমার কাছে হতো। আমি ভয়ে ভয়ে খাওয়া শেষ করতেই নীলা ওয়েটার, বিল প্লিজ। ওইটার সামনে এসে ম্যাম বিল। আমি সাথে সাথে আমি দিচ্ছি। এই ভাই এদিকে আসো। নীলা সাথে সাথে না, তোমায় দিতে হবে না। এটা বলে মোবাইলের ব্যাক কভার খুলে টাকা বের করে। এই নিন ভাইয়া, চেঞ্জ লাগবে না, টিপস রেখে দিয়েন। আমি নীলার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। হঠাৎই এই যে, যাবে কি না? আমরা রেস্টুরেন্ট থেকে বের হলাম। আজ আকাশে চাঁদ উঠেছে। চাঁদের জ্যোৎস্নাতে নীলাকে আরও অপূর্ব সুন্দরী করে তুলছে। নীলার চুলগুলো খোলা আছে, আমি এতক্ষণ নোটিশ করিনি। সাথে সাথে আমি নীলার চুলে খোপা বেঁধে দিলাম। নীলা আমার দিকে তাকিয়ে। কি হলো? চুল খোলা ছিল তাই খোপা বেঁধে দিলাম। কেন? তুমি জানো না, রাতে মেয়েদের চুল খোলা রাখলে শুনেছি নাকি তাকে প্রেতাত্মা ভর করে। সাথে সাথে নীলা ভয়ে আমায় জড়িয়ে ধরলো। তোমায় এসব এক্ষুনি বলা লাগবে? পরে বলতে পারো না? বুঝলাম মেয়েটা ভয় পেয়ে গেছে। আমায় নীলা চেপে জড়িয়ে ধরে আছে। হে পাগলি, আমি আছি তো, সারু। না, আমি ছাড়লে আমায় ভূত নিয়ে চলে যাবে। ও আল্লাহ, আমার বুক থেকে তোমাকে কেউ ছেড়ে নিয়ে যেতে পারবে না। না, তবু আমার যে খুব ভয় করছে। ওরে বাবা, তুমি আমার সামনে হাঁটো, আমি তোমার পিছন পিছন হাঁটছি। পারবো না, যদি আমার সামনে ভূত এসে দাঁড়ায়। আচ্ছা, তাহলে আমার পিছনে হাঁটো। পারবো না, যদি আমার পিছনে ভূত এসে আমায় নিয়ে চলে যায়, তুমি তো টেরই পাবা না। আমি নীলার কথা শুনে পরে পাগল হয়ে যাব মনে হয়। শালা বলে পাপ আকাম করলাম রে। ওকে বাবা, তুমি আমার বুকে মাথা দিয়ে হাঁটো। নীলা এবার হেসেই। আমি তো এটাই চেয়েছিলাম। তাই চলো এবার। এবার আমরা দুজনের রাস্তায় হাঁটছি। আচ্ছা নীলা, তুমি তখন টাকা দিলে কেন? এমনি। তুমি না দিলেই পারতে, আমি তো দিতাম। দেখো অব্র, আমি সেসব কফদের মতো না যে বফদের টাকায় রেস্টুরেন্ট পাবো, এই মস্তি করব। আমি তো তোমার সেই প্রিয় মানুষটা হতে চাই যে তোমার খালি পকেট দেখো তার শেষ দিয়েও বলবে এই নাও অব্র, এইটা দিয়ে আজ আমাদের যেভাবে হোক দিন পার হয়ে যাবে। আমি নীলার কথাটা শুনে কিছুটা নীরব হয়ে গেলাম। একটা মেয়ের মুখে এমন কথা শুনবো কখনো আশা করিনি। তবুও নীলা দেখো, তুমি তো আমার জেফ, সো আমার তো কর্তব্য তোমার রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাই বিল পেমেন্ট করা। হুম, কর্তব্য। এখন পাশে রাখো, যখন একটা জব পাবা তুমি তখন এমন রোমান্টিক কথা বলেন। ওকে, এখন বাসায় চলেন। জি যাচ্ছি তো। হুম। এটা বলে আমার বুকে আরো মাথাটা গুজে কেমন যেন করে। এই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সাথে সাথে আমার বুকটা কেঁপে উঠলো। আমি তাড়াতাড়ি নীলার চারদিকে তাকিয়ে কি 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 হলো? নীলা এবার হো করে হেসে। এই নাও, মোবাইলটা পকেটে রাখো, হাতে নিতে সমস্যা হচ্ছে খুব। আমি এবার খুব রেগে গেলাম। সেলাই এভাবে কেউ করে? আমি নীলাকে ছেড়ে হনহন করে ওর সামনে হাঁটছি। অবশ্য নীলা আমার পেছনে পেছনে আসছে, হাসতে হাসতে আর মাঝে মাঝে ছুটে এসে আমার পিঠে চেপে বলছে। আমি ওকে নামিয়ে আরও জোরে হাঁটছি। আমরা এবার বাসায় পৌঁছালাম। আমি বিছানায় শুয়ে পড়লাম, নীলার অপোজিটে মুখ করে। নীলা আমার পাশে শুয়ে আছে। অনেকক্ষণ আমায় বিভিন্নভাবে জ্বালাচ্ছে। আমি কোনো রেসপন্স না দিয়ে শুয়ে আছি। এবার নীলা আমার পায়ের উপর পা তুলে ঘষছে আর মাঝে মাঝে ওর পায়ের আঙ্গুলের নখগুলো দিয়ে আমার পায়ের লোমগুলোকে টানছে। আমার ব্যথা লাগছে খুব, তাই আমি এক ঝটকায় পাটা সরিয়ে দিতেই নীলা আমার উপরে চেপে আমার বুকে মাথা রাখলো আর চোখ রাঙিয়ে। এই কুত্তা, এত মানানোর ট্রাই করছি তবুও তুই এমন করছিস কেন রে? ওই মোটি, নিচে নেমে ঘুমা, আমার বুকে লাগছে। লাগছে মানে? প্রতিদিন তো এবার এখানেই আমি ঘুমোবো। এই আইসে, কে তুমি? কোথাকার মহারানী যে ঘুমাতে দেওয়া লাগবে আমার বুকেতে? আমি তো রাজ্যের মহারানী। আইসে, নাম বলছি মোটি। এই, আমি মুজি না। না, তুমি তো হাতির বাচ্চা। এই অভ্র, ভালো হচ্ছে না কিন্তু। কি করবা শুনি? আমি কিন্তু যা খুশি করতে পারি। ইজ্জত নিবা শুনি? সাদা হাতে নীলা লজ্জা পেয়ে। যা দুষ্টু, সব সময় দুষ্টুমি করতেই শুধু ইচ্ছে করে, তাই না? তোমার কাছে পেলে ওগুলো মাথায় আসে বেশি। তাই?
তুমি তো আমার চাঁদ, যাকে ছাড়া পূর্ণিমা ইম্পসিবল। তাই? জি, চাঁদের শরীরেও এক সেটা হলেও দাগ আছে, কিন্তু আজ কথা দিচ্ছি তোমার শরীরের কখনো এক সেটাও ওটা লাগতে দেব না। কোনটা? কলমের কালি। মানে? কিছু না, যারা পিচ্ছি পণ্ডিতের রেগুলার স্টোরি রিড করে তারা বুঝে যাবে। তাই? নীলা এবার আমার বুকে মাথা দিয়ে আমার পায়ের উপর পা তুলে ওর দুটো হাত পোড়াই দুদিকে ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে যেন একটা বেবি। ওর মাথায় আমি হাত বোলাতে বোলাতে আমিও কখন যে ঘুমিয়ে পড়েছি কোনো খেয়াল নেই। সকাল আমার ঘুম ভাঙতে আমার সব ভাই বোনগুলো আমাদের দুজনের দিকে কেমনভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আর হাসছে। তার মাঝে দেখি ফারিয়াকে দেখে আমার রাগ উঠে গেল মাথায়। ফারিয়া এগিয়ে এসে, রাতেও কি নীলাকেই কাছে রাখো নাকি? জি না মানে হ্যাঁ রাখি তো, কি হয়েছে? আমার হবু বউ। এখনো নীলা ঘুমাচ্ছে আমার বুকেতে মাথা রেখে। আমার কিচ্ছু না, তবে ও কি জানে ওর যার বুকে মাথা রেখে এখন ঘুমাচ্ছে সেই বুকটাও আমার? আপনার মানে? আমি নীলাকে ভালোবাসি আর নীলাকে আমার জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চাই। তা তো হবে না মিস্টার পিচ্ছি পণ্ডিত। এটা বলে ফারিয়া হাসতে লাগলো। আর একটা কি যেন বাড়িয়ে ভালোভাবে নোটিশ করতে বুঝলাম ওটা একটা স্ট্যাম্প পেপার। সবার সাইন কমপ্লিট, এবার শুধু তোমার আর নীলারটা বাকি আছে। সাইন মানে? সাইন মানে সাইন। কিসের সাইন? যদি এই সাইন করে দাও আমি তোমাদের জীবনে কখনো দখল নেওয়ার ট্রাই করব না। নীলা দেখে এবার ঘুম থেকে উঠে গেছে। কখন উঠেছে আমি বুঝতে পারিনি। নীলা এবার ঠিক কথা বলছিস তো। ফারিয়া, তুই? জি। সাথে সাথে নীলা ফারিয়ার হাত থেকে স্ট্যাম্প পেপারটা কেড়ে নিয়ে ও নিজে সাইন করে আমার সাইন করিয়ে দিয়ে ওর মুখের দিকে ছুড়ে দিল। যা, বেরিয়ে যা ফারিয়া তুই। ফারিয়া এবার, আমি বের হব না এই বাসা থেকে, তোরা সবাই এই বাসা থেকে বের হবি আজ এক্ষুনি। আমি মাথায় হাত দিয়ে, মানে এটা কি করলেন আপনি? আমাদের এতটুকুই ছিল, আজও সেটা আমাদের থেকে ছিনে নিলেন। আমাদের মাথার ছাড়টা আপনি কাড়িয়ে নিলেন। লল। ফারিয়ার কথাটা শুনে আমার সারা শরীর জ্বলে উঠছে। নীলাও কেমন রেখে ওর দিকে তাকিয়ে আছে। আমি ফারিয়ার দিকে রাগের লোক নিয়ে হাসি মুখে, আচ্ছা আমি না হয় লল, বাট আপনি তো সেলফিশ, এক কথায় আপনি তো স্বার্থপর। ফারিয়া হেসে হেসে, আমি স্বার্থপর, তার জন্যই তো নিজের ভালো লাগা জিনিসটা আজ অন্যের হাতে তুলে দিলাম। মানে? মানে খুব সোজা, তোমরা দুইজন যদি এই স্ট্যাম্প পেপারটা দেখে সাইন করতে তাহলে তোমাদের আমি রাগানোর এতটা সুযোগ পেতাম না। আমি নীলা ফারিয়ার কথা শুনে কেমন চমকে গেছি। ফারিয়া ম্যাম, আপনার একটা কথার মানে আমি এখনো বুঝতে পারছি না। না বোঝাটাই স্বাভাবিক, আমি তোমাকে যে কতটা চেয়েছি সেটা আজ অব্দি বোঝাতে পারিনি। দেখেন ফারিয়া ম্যাম, আমি আগে বলেছি আমি নীলাকে চাই। ফারিয়ার চোখে হালকা পানি এসে গেল সাথে সাথেই, তবুও কান্না চাপ লুকিয়ে হাসি মুখে। তার জন্যই তো আমার শখের জিনিসটা তুলে দিলাম অন্যের বুকে। নীলা, যত্নে রাখিস আমার শখের জিনিসটাকে। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ফারিয়া, কি ব্যাপার খুলে বল। তোরা যে স্ট্যাম্পে সই সাইন করলি ওটা ম্যারেজ রেজিস্ট্রি পেপার। নীলা সাথে হাতে চোখ দুটো ভালোভাবে ঘষে, কই দেখি। এটা বলে পারে হাত থেকে স্ট্যাম্প পেপারটা ছো মেরে নিল। নীলার পাশে আমি, তাই দুজন একসাথে একটু চোখ বোলাতেই আমি তো সারপ্রাইজ। ফারি এটা কীভাবে করতে পারে? এটা কোনো রকম প্ল্যান মাফিক কাজ নয়তো। নীলা খুব খুশি হয়ে আমার একটা হাত ধরে চোখ বন্ধ করে মনের খুশিতে, কবুল কবুল কবুল, আমি এই বিয়েতে মত দিলাম। এই অভ্র, তুমিও কবুল বলো। ফারিয়া সামনে আছে আর নীলার পাগলামি দেখে ফারিয়া নিজের মুখটা একবার পিছন দিকে করে চোখের পানি মুছে নিয়ে হাসি মুখে, কি হলো অভ্র, তাকিয়ে আছো কি? কবুল বলো। ফারিয়ার দিকেও তাকিয়ে কেমন জানি নিজেকে লাগছে, তবু আমি হাসি মুখে, জি কবুল কবুল কবুল, আমি বিয়েতে মত দিলাম। ফারিয়ার কান্না না আটকাতে পেরে, আলহামদুলিল্লাহ। ফারিয়ার কথা শুনে ভাই বোনের একসাথে সবাই আলহামদুলিল্লাহ। নীলা সাথে সাথে উঠে ফারিয়ার কাছে গিয়ে, এই, তুই কান্না করছিস কেন? কিছু না রে, তোরা হ্যাপি থাক। দেখ ফারিয়া, তোকে যে চাই না তাকে তুই জোর করে তোর কাছে রাখতে চাইলে সে হয়তো থাকবে, তবে তুই তার থেকে কখনোই ভালোবাসা পাবি না। ফারিয়া চোখের পানি মুছে, জানি রে নীলা, অফরের জন্য তোকে অনেক কটু কথা শুনতে হয়েছে, তবে বিশ্বাস কর দিনের পর দিন অফরকে কেমন জানি একটা ভালো লেগে গিয়েছিল আমার। আমার আব্বু মারা যায়নি, শুধুমাত্র অভ্রকে নিজের মতো করে পাবার একটা সুযোগ খুঁজছিলাম। নীলা, আমি সত্যিই স্বার্থপর, কেননা তোর ভাগের জিনিসটা আজ আমি জোর করে নিজের করে নিতে চাইছিলাম। আমি এবার ফারিয়ার সামনে গিয়ে হালকা হেসে, ফারিয়া ম্যাম ইতিমদের ঘৃণা করতেন না আপনি? দেখলেন তো আপনার ওই আমার প্রতি ঘৃণায় আজ আপনাকে আমায় ভালোবাসতে শিখেছে, একটা ভালো লাগে শিখেছে। ফারিয়া মাথা নিচু করে, অফ্র, আমায় মাফ করে দিও প্লিজ, এভাবে বলে আর লজ্জা দিও না। মাফ করার মালিক তো আল্লাহ, আমি তো মাত্র তার বানানো একটা শরীরের মালিক। আমি মনে পাপ ঘৃণা পুষে রাখি না,
আপনি আমায় বলতেন আর আমিও শুনতাম, বাট সেগুলো হয়তো আমার মনে ক্ষণস্থায়ী হতো, কখনো দীর্ঘস্থায়ী না। ফারি এবার আমার হাতে হাত রেখেই সরি অফ্র। এই দেখে নীলা জ্বলে পড়ে আগুন হয়ে গেল। তাড়াতাড়ি নীলা আমাদের মাঝে আমার হাতে রেখেই ফারির হাত সরিয়ে আমার কানে এসে বিশ করে, কুত্তা, এত সোহাগ কিসের? নে এবার জড়িয়ে ধর। ও আল্লাহ, এই মেয়েকে নিয়েও আমি পারি না। নীলা হেসে এসে, ফারিয়া, তুই কি কিছু খাবি? আরে না, কিছুই খাবো না। তাহলে তুই এখন বাসায় যা, আন্টি আঙ্কেল চিন্তা করছেন তো। সাথে সাথে ফারিয়া মুখটা কেমন যেন বাংলার 5 হয়ে গেল। ফারি আমার দিকে এগিয়ে এসে আমার গাল দুটো টানে। অফ্র, দেখেছো তোমার বউ তো এখন থেকেই তোমার এত খেয়াল রাখছে, অন্য কাউকে কাছে পর্যন্ত ঠেসতেও দিচ্ছে না। সো সুইট অফ্র। এটা বলে আমার মাথা চুলগুলো এলোমেলো করে দিয়ে চলে গেল বাসার বাইরে। সাথে সাথে নীলা মুখ বাঁকিয়ে আইসে দরদ দেখাইতে। নীলা আবার আমার সামনে এসে দুটো হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে, ব্যাপার কি? ব্যাপার মানে? ব্যাপার মানে জানো না তুমি? ও তোমার গালে হাত দেবে কেন? লে ভাই, আবার ঝগড়া শুরু এই 7 সকালে? আমি কি করে জানবো ও কেন হাত দিয়েছে? কেন হাত দিয়েছে? ও ওই দুটো গাল এক্ষুনি ভালো করে মুছে আসো, যাও। আমি এবার একটু বিরক্ত হই, এই তুমি এখন আমার বউ না যে যা খুশি বলবে সেটা আমার মানতে হবে? যাও তো এখন। সাথে সাথে নীলা আমার খুব ক্লোজে এসে চোখ রাঙিয়ে, মনে নেই এই একটু আগে আমাদের বিয়ে কমপ্লিট হলো? বিয়ে ওভাবে হয় নাকি? বিয়ে তো দুমদাম করে হয়, বরবইয়ের বাসর রাত হয়। নীলা আবার মুখ নামিয়ে মুচকে এসে, বিয়ে তো হবেই। আর তুমি সবসময় বাসুরাত কেন করো বলো তো? এমনি। নীলা আমার গলার 2 পাশে হাত রেখে, আরে বলো না আমার দুষ্টু বরটা। এমনি বললাম তো। উফ বাবা, সরি। তোমার উপর কখনো কথা জোর দিয়ে কথা বলবো না। ওকে, এবার স্যারও ফ্রেশ হবো। ফ্রেশ হবা মানে? কই যাবা? জব খুঁজতে। কেন? কেন মানে? বিয়ে করেছি, তোমাকে খাওয়াবো কি? জব করলে তোমার স্টারে কি হবে? কি আর হবে, অফ থাকবে। না, জব করা লাগবে না। পাগল নাকি? আমায় তো 2 দিন পরে জব করা লাগবে। না বলছি তো। এটা বলে নীলা আমার বুকে মাথা রেখে, আমি চাই না আমায় ছেড়ে তুমি সারাটা দিন বাইরে থাকো। পাগলি, এটা তো সব স্বামীদেরই কর্তব্য, নাহলে তোমায় ভাত খাবার জোগান দেবো কিভাবে? না, যাবে না তুমি জব খুঁজতে। আমার কাছে থাকবা প্লিজ। উফ আল্লাহ, এই মেয়ে ভারী আল্লাহ দিত। হঠাৎ টের পেলাম কে যেন দরজা পেছে দাঁড়িয়ে অনেকবার কাশছে। আমরা দুজন তাকাতে দেখি, হাই মাইরা এলা, এই তো শ্বশুর আব্বা। শালা দুজনে লজ্জায় লাল হয়ে গেছি। আমি তাড়াতাড়ি নীলার আব্বুর কাছে গিয়ে, আঙ্কেল আপনি এখানে এখন? জি, এখানেই আসতে হলো। বাসায় গিয়ে দেখলাম বাসায় তালা ঝুলানো। নীলা আমতামতা করে, ডুপ্লিকেট কি তো আপু তোমার কাছে আছে, তাহলে এখানে আসতে হলো কেন? স্বার্থপর হয়ে গেছিস তো নীলা তুই। তোর বাসায় আসছি বলে এতটা কৈফিয়ত দিতে হবে, আর এদিকে আবার বিয়েটাও না জানিয়ে করে ফেলেছিস শুনলাম। সাথে সাথে নীলা ওর আব্বুর কাছে গিয়ে সেই আপু, তুমি যা ভাবছো তা নয়, আসলে পরিস্থিতিটা এমনই ছিল যে। পুরো কথাটা না বলতে দিয়ে নীলার আব্বু, তোরা একে অপরকে সেরে থাকতে পারছিলি না, তাই তো? বাইরে। আমি তো নীলার আব্বুর কথা শুনে পুরো লজ্জায় লাল হয়ে গেলাম। আঙ্কেল আপনি যেটা ভাবছেন সেটা নয়। আমি এবার পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম। নীলার আব্বু এসে হো তাই বলো, এইভাবে তোমাদের বিয়ে হলো? আমি তো ভেবেছিলাম আমার নীলা আর বিয়েই হবে না। সাথে সাথে নীলা ওর আব্বুকে চিমটি কাটে। আপু বেশি বেশি বলছো কিন্তু। নীলার আব্বু আমতামতা করি, সরি আমার মা, লাগছে। ওকে। তা বাবা, তোমরা কবে বিয়েটা সারছো? জি আঙ্কেল, তারা নেই, রেজিস্ট্রি তো হয়েছে। আমি চাই আমি এখন আমার পুরো স্টাডি কমপ্লিট করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মতো করে একটা ভবিষ্যৎ গুছিয়ে তারপর নীলাকে বিয়ে করে আমার ভবিষ্যৎ ওর হাতে তুলে দিতে চাই। আচ্ছা বাবা, প্রবলেম নেই। তা নীলা তুই কি চাস? নীলা কিছুটা মন খারাপ করে, আমি আর কি বলবো, উনি যা বলছেন তাই হবে। ওকে, আমি এখন আসি। আর হ্যাঁ, জলদি বাসায় আসিস। এটা বলে আঙ্কেল চলে গেল। আঙ্কেল যাবার পরে নীলা আমাকে ঘিরে ধরে, জি, আমি সব বুঝলাম। কি বুঝলা? এইটাই যে আমাকে এখন বিয়ে না করার কারণ। কি কারণ শুনি? এইটাই যে আমায় এখন বিয়ে করলে তো আমার সাথে সাথে নিয়ে বের হতে হবে, আর অন্য মেয়েদের দিকে তাকাতে পারবে না, তাই তো? ও ফাল্লা গো, শালা প্যারা দিয়ে যাচ্ছে তো এই মেয়ে। না জানি ভাই বিয়ের পর কত প্যারা দেয় আমার। আজ একটা কথা পরেই সাফ হয়ে গেল, যতদিন প্রেম চলবে ততদিনই তোমার রাজত্ব চলবে। যেই তোমায় সেই প্রিয় মানুষটার সাথে বিয়ের কথাবার্তা পাকা হয়ে যাবে, তারপর থেকে তোমার রাজত্ব শেষ আর তার রাজত্ব শুরু। তবে একটা কথা, লাভ ম্যারেজের মতো কিউট কাপল আর হয় না, কারণ তারা আগের থেকে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নেয়, একে অপরকে বুঝে নেয়। আমি হেসে হেসেই
নীলার গায়ে হাত দিয়ে ওর চোখের দিকে তাকিয়ে, নীলা বিশ্বাস রাখো আমার উপর, আর বিশ্বাস রাখার দায়িত্বটা আমার। নীলা আমার বুকে মাথা রেখে একটা লম্বা শ্বাস ফেলে। হুম, আমি তো তোমায় নিজের থেকেও বেশি বিশ্বাস করি। লাভ ইউ অব্র। লাভ ইউ টু বাবু। হায়, বুকের ভিতরটা গিটারটা যেন টিরিং টুরুং করে বেজে উঠছে। হায় পিচ্ছি পণ্ডিত, কী যে ফিলিংস, কে বুঝে থাকলে। নীলা এবার আমার দিকে তাকিয়ে, আচ্ছা অব্র, একটা কথা বলবা? জি। আচ্ছা, লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে পার্থক্য কি? লজ্জা লাগে তো, বলবো না। ইসরে, লজ্জার কি এমন রাখছো শুনি, যেটা বলনি? লাভ ম্যারেজে বাসরাতে কোনো লজ্জা পেতে হয় না, আর অ্যারেঞ্জ ম্যারেজে বাসরাতে দুজনের লজ্জা নিবারণ করতে করতে সকাল হয়ে যায়। আসল মজা তো পায় লাভ ম্যারেজের কাপড়গুলোই। সাথে সাথে নীলা আমার বুককে কিল ঘুষি মেরেই, তুমিও না সব সময় দুষ্টামি করে জবাব দাও। কি আর করবো বলো, তোমায় দেখলেই তো মনটা কেমন ছলাৎ ছলাৎ করে ওঠে। জানি তো, শুধু দুষ্টামি করার জন্য। এই চলো, আমায় বাসে যেতে হবে। নীলা বাসায় যেতেই আরেক কাণ্ড। নীলার আব্বু দেখি কাদের জন্য ডেকেছে। আমি নীলা বাসার ভিতরে ঢুকতেই অব্র, এইদিকে আসো। আমি কাছে যেতে ওরা কেমনভাবে আমার দিকে তাকাচ্ছে। আমি নীলার আব্বুর কাছে গিয়ে, জি আঙ্কেল বলুন। ওয়েট। যারা এসেছে তাদের মধ্যে একজন। স্যার, উনি কে? ওনাকে তো চিনতে পারলাম না। আঙ্কেল এসে বলল, জি, ও হলো অব্রনীল, আমার একমাত্র মেয়ের জামাই। আঙ্কেল আবার পকেট থেকে একটা ড্রয়ারের চাবি দিয়ে আমার কানে কানে, অব্র, এটা নিয়ে গিয়ে নীলাকে দাও আর বলো যে ডকুমেন্টগুলো আনতে। ওকে আঙ্কেল। এবার আমি নীলার রুমে চলে গেলাম। নীলা দেখি নিজের চুল গোছাচ্ছে। আমি বিছানায় শুয়ে পড়লাম। এই নীলা, এই নাও ড্রয়ারের চাবি, আর তোমার আব্বু যেন কি ডকুমেন্ট দিয়ে নিয়ে আসতে বললো ওনার কাছে। নীলা এবার সব ডকুমেন্ট ওর আব্বুর কাছে পৌঁছে আবার নীলা রুমে এলো। এবার আমার পাশে বসে, কি খাবে অব্র? কিছু না। কিছু না বললে কিভাবে হবে? সকাল থেকে তো কিছুই খাওনি। আরে ক্ষুধা নেই তো। তো নাই বলে তুমি খাবে না? ওয়েট, আমি তোমার জন্য আলু পরোটা বানিয়ে আনছি। না লাগবে না, আমার ক্ষুধা নেই। নীলা চোখ রাঙিয়ে, আমি বলছি তো তুমি খাবে। উফ আল্লাহ। আচ্ছা ওকে যাও, এবার হ্যাপি। হুম। এবার নীলা সোজা কিচেনে চলে গেল। প্রায় আধা ঘন্টা হয়ে গেল, এখনও তো নীলা এলো না। আমি নীলা লেট দেখে আমি কিচেনের দিকে এগোলাম। নীলা পুরাই ঘামে ভিজে গেছে। মাঝে মাঝে হাত দিয়ে কপালের ঘাম মুছে, আবার খাবার বানানোর কাজে হাত লাগাচ্ছে। আমি পা টিপে টিপে নীলার কাছে গিয়ে নীলাকে জড়িয়ে ধরতেই নীলা ভয়ে চিৎকার করে উঠল, মাইরালা শালা সবাইকে জানিয়ে দেবে রে। আমি সাথে সাথে নীলার মুখ চেপেই, এই আমি তো। নীলা এবার একটু স্বস্তি বোধ করে। উফ, আমি তো পুরাই ভয় পেয়ে গেছিলাম। আবারও নীলা কাজে মন দিল। আমি নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ের কাছে আমার মুখ নিয়ে রাখলাম। নীলা হেসে হেসে, অব্র, কি করছো? ছাড়ো না। উফ, ছাড়ার জন্য তো ধরিনি। তা সারা জীবন ধরে রাখতে পারবে তো? জি, না থাকতে চাইলে আমার ভালোবাসার বাঁধন দিয়ে তোমায় অন্তরে বেঁধে রাখবো। উফ, তাই? নীলা প্রচণ্ড ঘামছে দেখছি। আমি ওর ঘাম মুছে দিয়ে আমি নীলাকে সরিয়ে, ওই তুমি রেস্ট নাও, আমি বানাচ্ছি। নীলা আমার দিকে তাকিয়েই, আমার কোনো রেস্ট লাগবে না। রেস্ট লাগবে না মানে? তোমার তো কষ্ট হচ্ছে। কোথাও কষ্ট? তোমার জন্য কিছু নিজের হাতে বানানোটা কি কষ্ট বলে? তাই আমি নীলাকে আরো জোরে চেপে ধরতেই নীলা চুলগুলো খুলে গেল এবং আমার গোটা মুখ ভিজে গেল। আমি নীলা চুলের ঘ্রাণে নিজেকে প্রায় পাগল বানিয়ে ফেলেছি। মনে হয় না যে আজ নীলাকে ছাড়ি। আমি নীলা গাড়ি মুখ রেখে দীর্ঘ শ্বাস নিচ্ছি আর নীলাকে এদিক ওদিক হালকা করে দোলাচ্ছি। নীলা হাসছে খুব আর বলছে, ওই পাগল, এবার চলো। কোথায়? সাত সমুদ্রে পারে নাকি, যেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না? নীলা হেসেই, জি না জনাব, রুমে। খাইতে হবে তো আপনাকে এখন। খাবো না, ভালো লাগছে না। দেখো অব্র, বাচ্চাদের মতো বাহানা খুঁজবে না খাওয়ার। আমি তো বাচ্চা না। বাচ্চা হলে কি তুমি আমার জন্য পরোটা বানাতে? আমার জন্য তো ফিডারের ব্যবস্থা করতে। ওলে বাবালে, তোমার জন্য বুঝি এখন ফিডারের ব্যবস্থা করা লাগবে? ফিডারের দরকার কি? আমার ফিডার তো, পুরো কথাটা না বলতে দিয়েই থাক, আমি বুঝে গেছি। এবার আমরা দুজনেই রুমে গেলাম। প্রায় 3 বছর এভাবে কেটে গেল, মানে প্রেম করতে করতে। আজ আমাদের বাসর রাত। এখন আমি একটা গভর্নমেন্টে জব করি। তার স্যালারি থেকে 2টা বাসা নিছি। নীলার আব্বুর আরেকটা বাসা আছে, ওটা আমি দিতে চাইছিল, কিন্তু আমি নিইনি, কারণ আমি নিজের মতো করে বাঁচতে চাই। আমার ভাই বোনরা এখন অনেকটাই প্রায় বড়, আর শুভ্রের বয়স মাত্র 3.5 বছর। শুভ্র এতটাই আমাকে ভালোবাসে যে আমাকে ছাড়া তার ঘুম আসে না। আজ আমার বাসর রাত, কি জানি কি হবে। এখন আমি বাসর ঘরে দরজার কাছে দাঁড়িয়ে, আর শুভ্র একভাবে কেঁদে চলেছে, কারণ সে আমাকে ছাড়া ঘুমোতে পারবে না। খুব বেশি কথা বলতে পারে না, হালকা কথা বলতে পারে। শুভ্র কান্না করতে করতে আমার দিকে ছুটে এসে
আমার একটা কিলঘুষি মারছে আর বলছে, ওই অব, আমি তোর তাতে তোমাবো। আমি হেসে হেসে ওকে কোলে তুলে নিয়ে, এই ফাজিল, আর জানিস না আজ তোর ভাইয়ের বাসর রাত? শুভ্র আর কোনো কথা বলছে না, শুধু আঙুল চুষছে আর আমার গালে মারছে। আমি হাসছি আর ও তো তত রেগে যাচ্ছে। একসময় আবারও কান্না শুরু করে দিয়েছে। নীলা আমায় পুরাই দেখতে পাচ্ছে। শুভ্রকে দেখে আমি হাসছি আর সেটা নীলা দেখেই ছুটে এসে, এই, তো লজ্জা করে না এভাবে শুভ্রকে কান্না করাচ্ছিস? নীলা শুভ্রকে একটু বেশি ভালোবাসে, কারণ ও খুব বেশি বেবি পছন্দ করে। আমি মাথায় হাত দিয়ে, যা বাবা, আমি কি করলাম? কি করলাম মানে? কান্না করাচ্ছিস কেন? নীলা আবার শুভ্রকে ভোলাতে লাগলো। এই তো তোমার ভাইয়াকে মার দিব, দেখবা, দাঁড়াও। এবার শুভ্রকে বিছানায় বসিয়ে দিল। আমার দিকে তেড়ে এসে আমার কান ধরে, যেমন কান্না করিয়েছিস তেমন মার খাইবার। এটা বলে আমার মারতে লাগলো। ও বাবা, আমাকে তো সত্যি সত্যি মারছে। আমি তো ভাবলাম শুভ্রের কান্না থামানোর জন্য মারার অভিনয় করবে, আর আমাকে মারতে দেখে শুভ্র খুব লাফালাফি করছে আর হাসছে। আমি শুভ্রের দিকে রাগে লোক দিয়েই, আজকের দিনও তোর ভাবি আমায় মারলো, দেখছিস কি পেতনির পাল্লায় পড়ছি। জীবনে বিয়ে করিস না ভাই, জীবনটা পরে তেজপাত হয়ে যাবে। নীলা রাগে লোক দিয়ে, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। এটা বলে আমার থেকে বিছানায় উঠে পড়লো আর শুভ্রকে কোলে তুলে ঘুম পাড়ানোর ট্রাই করতে লাগলো। সেটা আমারও কি কপাল মাইরি, আজ আমার বাসর রাত না অন্য কিছু আমি এখনো বুঝতেই পারছি না। একসময় বুঝতে পারলাম শুভ্র ঘুমিয়ে গেছে। এবার নীলা উঠে ফ্রেশ রুমের দিকে যাবে, তখন আমি নীলার বা হাতটা ধরি, এই শোনো। বলো। কাছে আসো না। নীলা এবার কাছে এসে, হুম। আজ তোমার অনেক সুন্দর লাগছে, মনে হয় না তোমায় দেখে তুমি সে আগে নীলা? তবে কেমন মনে হচ্ছে শুনি? মনে হচ্ছে যাকে পাওয়ার জন্য আল্লাহকে বলতাম আর সে তাকে নিজের মতো করে আপন করতে পেরেছি। দুজন দুজনের পাশাপাশি বসে আছি। নীলা আমার হাতের উপর হাত চাপিয়ে শক্ত মুঠো করে ধরে, জানো অভ্র, কখনো তোমায় বলতে পারিনি একটা কথা। কি কথা আর কেন বলনি? আমি চেয়েছিলাম যেদিন তোমায় নিজের মতো করে সারাটা জীবন পাশে থাকতে পারবো, সেদিনই তোমায় বলবো। হ্যাঁ বলো আজ। জানো তো অভ্র, আমার ছোট থেকে আম্মু নেই। তুমি হয়তো জানো আমার আম্মু অনেক আগে মারা গেছে। আমি আগে খুব ডিপ্রেশনে থাকতাম, কিন্তু যেদিন তোমায় প্রথম দেখেছিলাম ওই আইসক্রিম স্টলের কাছে, সেদিন তোমায় দেখে আমি প্রেমে পড়িনি, আমি তোমার মন দেখে প্রেমে পড়েছিলাম। তুমি অনেক স্মার্ট, কিন্তু তুমি তখন আনস্মার্ট হয়ে থাকতে। তোমার সাথে ফ্রেন্ডলি ভাবে মিশার পর তোমার স্মার্ট বানাতে আমি চেয়েছিলাম, কিন্তু এক সময় তোমার ওই আনস্মার্ট লোকটাই আমাকে আরও তোমার মনের কাছে টেনে নিয়ে যায়। তুমি আমার জীবনে আসার পর আমার জীবন থেকে আস্তে আস্তে অতীতের ডিপ্রেশনগুলো মুছে গেছে। তোমার দিকে তাকিয়ে থাকলে মনে হয় আমি আমার পৃথিবী আমার দু চোখের সামনে পেয়েছি। অভ্র, তুমি হয়তো জানো না আজ আমি কতটা খুশি আছি। জানো তো অভ্র, তোমার উপর এতটা শাসনের জন্যই দেখাই তোমায় আমি খুব ভালোবাসি, আর সবসময় চেয়েছি তোমায় নিজের মতো করে রাখার। তোমায় এত মারি, এত রাগ অভিমান করি, সবটাই ভালোবাসা। জানো তো অভ্র, আমি তোমার ওই বউ হতে চাই যে দিন শেষে তুমি অফিস থেকে বাসায় ফেলে দরজা খোলার সাথে সাথে কিস দিয়ে তোমার সারাদিনের পরিশ্রমের ফলে চোখ মুছে যে ক্লান্তির ছাপ, সেটাকে দূর করা। তোমাকে আমার মতো করে পেতে চাই। আমার দুনিয়া তো তুমিই এখন। আমাকে যেভাবে রাখবে আমি ঠিক সেভাবেই তোমার সাথে থাকবো। তবু প্লিজ আমায় কোনোদিন কষ্ট দিও না। আমি কখনো তোমার থেকে কষ্ট সহ্য করতে পারবো না, কারণ অনেক তোমায় ভালোবাসি। কখনো মুখ ফুটে বলতে পারবো না আমার কষ্ট হচ্ছে কিনা, যাতে তুমিও কষ্ট পাও। আমি নীলার কথাগুলো শোনার সাথে সাথে নীলাকে আমার বুকে টেনে নিয়ে আর সাথে সাথে নীলা খুবই কান্না শুরু করে দিল। আমি নীলার কপালে একটা আলতো ছোঁয়ার কিস দিয়ে, এই পাগলি, কান্না করছো কেন? আমি তো আছি তোমার পাশে, তোমার কখনো কষ্ট হতে দেবো না, কথা দিলাম। তুমি শুধু আমার পাশে থেকো, দেখিয়ে দেবো কষ্ট না দিও কাউকে কতটা ভালোবাসা যায়। আমি তোমার বউ নয়, আমার নিজের রানী বানিয়ে রাখতে চাই। আমি তোমায় কষ্ট নয়, সারা জীবন সংসারের সব সুখ তোমায় সামনে দিতে চাই। তোমায় ভালোবাসি আর বেশিও যাব। বিশ্বাস রেখো আমার উপর, বাকিটা রাখার দায়িত্ব না হয় আমার উপর ছেড়ে দাও। আর উপরে তো আল্লাহ আছেই। নীলা আবার আমার কপালে একটা কিস দিয়েই, এই, ফ্রেশ হয়ে আসছি। আমি আবারও নীলার হাত ধরে, এখন নয় পরে। উফ, তুমিও না। নীলা হেসে আবার আমার পাশে এসে বসে, এই আমাকে ডাকবা না? কেন? ইস, আমি তো তোমার পাশে আছি তাই না? তাই? এই তোমার শাড়ির আঁচল দিয়ে আমার চোখ দুটো বেঁধে ফেলা এখনই। কেন? ওহ আল্লাহ, এই দুটো চোখ যতবারই তোমার মায়াবী চেহারাটা দেখছে ততবারই তো ক্রাশ খাচ্ছে। তাই? এই রে, আমি তো ভুলেই গেছি নীলার জন্য যে রিংটা নিয়েছি। এই নীলা, এদিকে আসো। আমি বিছানায় ছেড়ে উঠি। নীলা এবার আমার সামনে আসতে চোখ বন্ধ করো। কেন?
ওহ করো না। নীলাবা চোখ বন্ধ করতে আমের সামনে হাঁটু মুড়ে বসলাম। শালা কীভাবে যে প্রপোজ করতে হয় সেটাও জানি না, তবুও হিরো আলম্মার ক্রিস্টাল দিয়ে নীলা উইল বি ম্যারি মি। এই ধুর, কী যাতা বলছিস? আবারও আমি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি? না না, হ্যাপি ম্যারেজ। ধুর শালা। নীলা আই লাভ ইউ। নীলা আমার কথাগুলো শুনে পুরাই হেসে লুটোপুটি গেছে। নীলা আবার চোখ খোলে। ওলে আমার শাহরুখ খান রে, এত আমতা আমতা করো কেন? জানি না। আমি এবার নীলার বাঁ হাতের কড়ি আঙ্গুলের রিংটা পরিয়ে দিতেই নীলাকে আমার খুব জোরে জড়িয়ে ধরে লাভ ইউ টু বাবু। নীলা এবার ফ্রেশ রুমের দিকে চলে গেল ড্রেস চেঞ্জ করার জন্য। আমি শুয়ে পড়লাম, কারণ সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে। শুভ্রকে একবার দেখে নিলাম। এই পোলাটারে দেখলে আমার জানটা শান্তি হয়। ঘুমাচ্ছে এখন। নীলাকে প্রচণ্ড ভালোবাসে শুভ্র, আর আমাকেও। কিছুক্ষণ পরে নীলা ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে এলো একটা নীল শাড়ি পরে। উফ আল্লাহ, আমি তো দেখে পরে ক্রাশ খেলাম। বাইরে এই তো সে আমার নীল পরি। নীলাকে কাছে আসতেই, এই তুমি কখনো চাঁদ দেখেছো? হুম, আকাশে কেন? উফ, আমি তো এখন আমার সামনে দেখছি। মানে আকাশে তো চাঁদ থাকে, আর তুমি সামনে চাঁদ পাবে কই? তুমি কি আমার চাঁদের থেকে কম নাকি? তাই নাকি? আজ তো পূর্ণিমা নেমে এসেছে আমার বাসায়। কেন? এই যে আজ তোমার পাশে পেয়ে আমি এত খুশি হচ্ছি, এটা কি পূর্ণিমা থেকে কম কিছু? তুমিও না? নীলা আমার পাশে বসলো। আমি নীলার হাতের উপর হাত রেখে, এই তোমার মুখটা আগের থেকে এত সুন্দর লাগছে কেন? জানি না। আমি জানি। কি জানো শুনি? আটা মাথা মাখলে তো তোমার সৌন্দর্য ডেকে রাখবেই। দেখো অভ্র, মেকআপকে মেকআপ বলতে শেখো, আটা ময়দা নয়। ওরে বাবা, রেগে গেছে রে। যাক, আর একটু রাগেই। আটা ময়দাকে আবার মেকআপ বলা লাগবে? ওটা তো কুত্তার পুটি। বাইরে আজ তো আমার রক্ষা নেই। নীলা আমার গলাটা টিপে ধরে। দেখ, আজ তোকে আমি খুন করেই ফেলবো। এই খুন করলে তো আমি মরে যাব, তখন তুমি তো বিধবা হয়ে যাবে। সাথে সাথে নীলা ছেড়ে দিল আর আমাকে ঠেলে দিয়ে শুয়ে পড়লো বিছানায়। তুমি তো সব সময় আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেই পারো, তাই না? যাতে তোমায় আমি সব কিছুতেই মাফ করে দিই। আমি এবার নীলার পাশে গিয়ে শুয়ে ওর গায়ে পা তুলতেই, এই একদম আমায় টাচ করবা না বলে দিলাম। আমি তো তোমায় করছি না, আমি তোমার বউকে করছি। ও হ্যালো, আমি তোমার বউ, সো আমায় টাচ করবা না এখন। ওহ, খুব রেগে গেছে রে নীলা। যাই হোক, রাগ ভাঙাতেই হবে। আমি এবার নীলাকে পিছন থেকে জড়িয়ে ধরতে নীলা সোজা আমার উপর চেপে গিয়ে, ওয়েট, তোকে দেখাচ্ছি মজা। এটা বলেই সোজা আমার গালটা এত দূরে টান দিল, পুরো লাল করে দিল। আমি কিছু না বলে পেটে হাত দিয়ে শুয়ে আছি। মনে হচ্ছে কিলঘুষি মেরে দিই। ঠিক তারপরে মনে হচ্ছে, না বাবা, এটা আমার বউ, তাই দুষ্টুমি তো করা যেতেই পারে, তাই না? আমি নীলার পিঠে আমার দুই হাতের আঙ্গুলগুলো দিয়ে সারা পিঠে ওকে কাতুকুতু দিচ্ছি, আর তাতে নীলা আরও শিহরিত হচ্ছে। আমি আরও জোরে চেপে ধরছে। নীলা আমার বুকে মাথা ঘষছে। এই পাঠক ভাইয়েরা, সবটাই কি শুনতে হবে নাকি? অব্র নীলা তো কিছুটা হলেও প্রাইভেসি আছে, তাই না? যান, গল্প এখানে স্টপ করলাম। বাসায় বউ থাকলে রোমান্স করেন, আর যদি আপনি আমার মতো সিঙ্গেল হয়ে থাকেন তাহলে কচু গাছে ফাঁস নিয়ে মরে যান। আর রিলেশন থাকলে তো কোনো ব্যাপারই না, শুধু বলো বাবু খাইছো, আর আমি বলবো আমাকে টুরু লাভ।